আচ্ছা, তো সামারি করার জন্য যে বিষয়গুলো আপনাদের মাথায় রাখতে হবে সেই নিয়মগুলো একটু আমি বলি, ভাইয়া নিয়মগুলো খেয়াল রাখার চেষ্টা করবেন। হ্যাঁ বলেন। ভাইয়া ক্যামব্রিজ কত নিব বই? আচ্ছা আমি বলতেছি, জি। আপনারা সবাই ক্যামব্রিজ 18 বইটা বের করেন। এটা হচ্ছে ক্যামব্রিজ 18। ক্যামব্রিজ 18 পেজ নাম্বার হচ্ছে 86। এটা প্যাসেজ 1-এর সামারি। প্যাসেজ 1-এর সামারি কিন্তু ইদানিং আসতেছে, এই জন্য প্যাসেজ 1-এর সামারিটা কিন্তু পড়তে হবে, ঠিক আছে? তাহলে এটা কি, এটা হচ্ছে প্যাসেজ 1-এর সামারি, এটা করবো আমরা, ঠিক আছে? তো সবাই একটু বের করেন প্যাসেজ 1-এর সামারি। ইদানিং কিন্তু আসতেছে প্যাসেজ 1-এ দিয়ে দিচ্ছে সামারিটা। তো প্যাসেজ 1-এ সেই জন্য হচ্ছে প্যাসেজ 1-এ যেরকম সামারিটা যতটা কঠিন থাকে প্যাসেজ 2-তে একই রকম থাকে। এই জন্য আপনারা একটা জিনিস মাথায় রাখবেন, সেটা হচ্ছে প্যাসেজ 3-তে যদি সামারিটা আসে তখন সেটার মানে সেটা হচ্ছে সব থেকে বেশি টাফেস্ট। আর 1 আর 2-তে যেটা আসে মোটামুটি, 2টা মোটামুটি একটু মডারেট করে, 1টাও মডারেট করে। মানে এই প্যাসেজটার সামারিটা যথেষ্ট মডারেট করা। এই জন্য আমরা এই সামারিটা করবো, অ্যাডভান্টেজ অফ গ্রিন রুপস। ওকে, সবাই ভাই একটু এটা তো লাস্ট করেন ক্লাসে করাইছিল। ক্যামব্রিজ 18। যারা এটা করেছেন, যারা এটা করেছেন তার আজকে ক্লাস করার কোনো দরকার নেই, ঠিক আছে? আচ্ছা, রিডিং ব্যাচের স্টুডেন্ট হয়তো বা দু একজন এটা হয়তো বা আগের স্টুডেন্ট তারা করেছেন, তো আজকে না করলেও হবে আপনাদের তাহলে ক্লাস। তো এখানে দেখেন সেটা হচ্ছে ক্যামব্রিজ 18। যারা সামারি ক্লাস করেছেন তাদের আজকে ক্লাসে না থাকলেও হবে, বুঝছেন? কারণ আপনারা আমার সব ব্যাচ এক্সিস পাইছেন, শুধু রিডিং স্টুডেন্ট। এই জন্য যারা করেছেন তারা না করলেও হবে, স্পষ্ট কথা। তো এখন দেখেন, এই যে ব্যাপারটা আমরা, এই প্যাসেজটা এখন আমরা সলভ করব। আমাদের কথা হচ্ছে সামারি, যেটা সামারি করার নিয়মটা আসলে কি, সামারি করার নিয়মটা আমরা শিখবো আগে, সামারিটা কিভাবে করতে হয়। সামারির নিয়মটা যদি আমরা জানি তাহলে আমরা কিন্তু করতে পারবো, সমস্যা নাই। সামারির ক্ষেত্রে আপনারা যেরকম গ্যাপ ফিল যে অংশটা আছে, গ্যাপ এবং সামারি দুইটা জিনিসের মধ্যে কিন্তু আসলে পার্থক্য খুব বেশি নাই। যতগুলো আমাদের গ্যাপ থাকে, গ্যাপগুলোর ক্ষেত্রে যে জিনিসটা দেখা যায়, গ্যাপের দুই ধরনের কোশ্চেন আমাদের থাকে। একটা হচ্ছে কমপ্লিট দা টেবিল অথবা কমপ্লিট দা সেন্টেন্স, এরকম টাইপের। তো ওই ধরনের কোশ্চেন হচ্ছে গ্যাপের ক্ষেত্রে থাকে। আর সামারির ক্ষেত্রে হচ্ছে কি হয়, এরকম একটা বক্সের মতো থাকে, নিজের ভাষায় আসলে লেখা হয় সামারিটা। সামারিটা কি করে, ওরা ওরা নিজের মতো করে এই জিনিসটা লেখে। আর গ্যাপের মধ্যে হচ্ছে হুবহু ওরা প্যাসেজটাকে টেনে ওখানে বসায়, মানে কোশ্চেন গ্যাপের মধ্যে যে প্রশ্নগুলো থাকে সেগুলো পুরোটা প্যাসেজের সাথে হুবহু মিল থাকে। আর সামারির ক্ষেত্রে যে জিনিসটা থাকে সেটা হচ্ছে নিজের ভাষায় লেখা থাকে প্রশ্নটা, এই ডিফারেন্স। আর দুইটা করার নিয়ম কিন্তু সিমিলার, একেবারে প্যারাফ্রেজিংটা সিমিলার। একটু বেশি করে। হ্যাঁ, দুইটা করার নিয়ম হচ্ছে একেবারে সিমিলার, কোনো পার্থক্য নাই দুইটার মধ্যে। শুধু পার্থক্য কয়েকটা জায়গায় আছে, কয়েকটা জায়গায় ছোট ছোট কিছু পার্থক্য আছে। যেরকম গ্যাপের ক্ষেত্রেও লোকেশন প্রথমে বের করতে হয়, গ্যাপটা কোন জায়গা থেকে গ্যাপটা শুরু। সামারির ক্ষেত্রেও একই জিনিস করতে হয়, কোন জায়গা থেকে সামারি শুরু। সেই জন্য সামারি ওয়ান কাইন্ড অফ গ্যাপ। এই জন্য সামারিকে আসলে ওইভাবে চিন্তা করার কোনো দরকার নেই যে সামারি আসলে আপনার গ্যাপ আর সামারির মধ্যে আসলে অনেক পার্থক্য আছে, এরকম কিছু চিন্তা করার কোনো দরকার নেই। সামারির ক্ষেত্রেও প্রথম যে কাজটা করতে হবে, আপনাকে গ্যাপের মতো লোকেশনটা বের করতে হবে, সামারিটা কোন জায়গায়। গ্যাপের মধ্যে যে জিনিসটা হয়, পুরো প্যাসেজ থেকেও গ্যাপটা আসে অথবা প্যাসেজের অর্ধেক অংশ থেকে গ্যাপটা আসে, এটা গ্যাপের মধ্যে হয়। সামারির ক্ষেত্রে যেটা হয়, দুইটা প্যারা অথবা তিনটা প্যারা থেকে সামারিটা হয়, মানে সামারিটা ছোট জায়গা থেকে হয়। আর গ্যাপটা অনেক বড় জায়গা থেকে হয়, মানে প্যাসেজের ধরেন পুরো প্যাসেজের অর্ধেকের বেশি জায়গা থেকে হচ্ছে গ্যাপ হয়, বা অর্ধেক জায়গা থেকে গ্যাপ হচ্ছে। আর সামারির ক্ষেত্রে দেখা যাচ্ছে দুই প্যারা অথবা এক প্যারার মধ্যে অনেক সময় সামারি থাকে, অথবা তিন প্যারা পর্যন্ত থাকে, এর মধ্যে সামারিটা থাকে। সামারিটা একটা নির্দিষ্ট জায়গা থেকে হয়। আর গ্যাপের ক্ষেত্রে দেখা যায় যে সম্পূর্ণ জায়গা থেকে প্যাসেজের হইতে পারে। ক্যামব্রিজ 14-তে যেরকম আছে, যে হচ্ছে পুরো প্যাসেজ থেকেই আপনার হচ্ছে গ্যাপ আছে পুরো। আপনারা দেখছেন যে পুরোটা থেকে কিন্তু গ্যাপ আছে। এই জন্য এই জিনিসটা মাথায় রাখার চেষ্টা করবেন যে সামারির ক্ষেত্রে এবং গ্যাপের ক্ষেত্রে কিন্তু আসলে দুইটার মধ্যে ডিফারেন্স এতটুকুই, একেবারে সিম্পল একটু ডিফারেন্স। এই ডিফারেন্সটা মাথায় রাখার আপনার খালি জাস্ট একটু শুনলেন আমার কথা, এতটুকুই হবে। কিন্তু এটা আপনার কোনো কাজে দিবে না। এর কারণটা কি আসলে, আপনার সামারির ক্ষেত্রে আপনার লোকেশন বের করতে হচ্ছে, গ্যাপের ক্ষেত্রে লোকেশন বের করতে হচ্ছে। তাহলে আপনার দিন শেষে আপনার নজর দিতে হবে লোকেশনে, যে আমি লোকেশনটা বের করতে হবে। সামারির লোকেশন বের করার নিয়ম তাহলে দেখেন, 1 নম্বর যে রুলসটা সেটা মাথায় রাখেন, লোকেশন বের করার নিয়ম লেখেন, লোকেশন। সামারির ক্ষেত্রে যেই জিনিসটা আমার দরকার সেটা হচ্ছে লোকেশন বের করতে হবে। মানে সামারিটার কোথায় আছে, প্যাসেজের কোন জায়গা আছে, সেই জায়গাটা বের করার জন্য আমার কি করতে হবে, লোকেশনটা বের করতে হবে। তাহলে সামারির সবচেয়ে ইম্পর্টেন্ট জায়গাটা হচ্ছে লোকেশন বের করা। প্রথম কাজ কি, লোকেশন বের করা, লেখেন। 1 নম্বর টিপসটা হচ্ছে কি, লোকেশন বের করব। লোকেশন বের করার নিয়ম হচ্ছে সিম্পল একটা নিয়মই, এই যে উপরে যে টাইটেলটা থাকে, এই টাইটেলটা থেকে হচ্ছে, আমি এখানে লিখে দিচ্ছি লোকেশন বের করার নিয়মটা। যে টাইটেলটা উপরে আছে, ধরেন এই যে এখানে লিখে দিয়ে নিচে,
যে টাইটেলটা, আপনার যে টাইটেলটা থাকে এখানে দেখেন একটা টাইটেল আছে, এই যে উপরে একটা টাইটেল, এই যে এটা অ্যাডভান্টেজ অফ গ্রিন রুম। টাইটেল এবং প্রথম লাইন অ্যান্ড যে ফার্স্ট লাইন আছে, ফার্স্ট লাইন, টাইটেল এবং ফার্স্ট লাইন। ফার্স্ট লাইন কোনটা? যে এই যে প্রথম যে লাইনটা আছে, এই যে এখানে সিটি রুফটপস কাভার, এই প্রথম লাইনটা, এই প্রথম লাইনটা যদি ছোট থাকে তাহলে একটু বড় করে নেবেন, প্রথম লাইনের সাথে এই যে আর একটু বড় করে নেবেন। কারণ মানে, আপনারা কি করবেন, এই প্রথম, প্রথম থেকে আর হচ্ছে এই যে উপরের যেটা থাকে টাইটেলটা, এই দুইটা জায়গা থেকে আপনারা কি করবেন, মিনিমাম তিনটা কিওয়ার্ড নেবেন। মিনিমাম তিনটা, টাইটেল এবং প্রথম বা হচ্ছে দ্বিতীয় লাইন থেকে মিনিমাম তিনটা আপনারা কি করবেন, কিওয়ার্ড নেবেন। এটা সামারির জন্য ইম্পর্টেন্ট। ঠিক আছে? তাহলে সামারির জন্য আপনি কি করবেন, মিনিমাম কয়টা কিওয়ার্ড নেবেন, মিনিমাম তিনটা কিওয়ার্ড নেবেন। এই কিওয়ার্ড গুলা কাদেরকে নেবেন, কিওয়ার্ড গুলা নেবেন হচ্ছে নেম, যদি কোনো নেম থাকে নেমকে নেবেন, যদি কোনো নাম্বার থাকে তাহলে নাম্বারকে নেবেন। ঠিক আছে, নেম, নাম্বার, আর যদি এগুলো না থাকে তাহলে নেবেন হচ্ছে নাউন। তাহলে আমরা কিওয়ার্ড হিসেবে কাদেরকে নিচ্ছি, নেম, নাম্বার আর হচ্ছে নাউন। এই তিনটা জিনিস আমরা খুঁজবো যে এইখানে কোনো নেম আছে কিনা, অথবা নাম্বার আছে কিনা, অথবা নাউন আছে কিনা, এই জিনিসটা আমরা খুঁজবো। ঠিক আছে, যদি এগুলা থাকে তাহলে আমরা কি করব, আমরা হচ্ছে এই যে নেম, নাম্বার এবং নাউন থাকে সেগুলোকে আমরা কিওয়ার্ড নিব। তাহলে এক নম্বর টিপসটা কি, সামারির লোকেশন বের করা, সামারি প্যাসেজের কোন জায়গা আছে। এই লোকেশনটা যে যত দ্রুত বের করতে পারবে সে টাইম ম্যানেজমেন্ট তত দ্রুত করতে পারবে। টাইম ম্যানেজমেন্ট মানে হচ্ছে সবগুলো আইটেম খুবই সুন্দরভাবে সঠিক স্ট্র্যাটেজিতে করা, এবং খুবই অল্প সময়ের মধ্যে প্রতিটা আইটেম করা। প্রতিটা আইটেম যদি অল্প সময়ের মধ্যে না করতে পারেন তাহলে টাইম ম্যানেজমেন্ট, ওভারঅল টাইম ম্যানেজমেন্ট করতে পারবেন না। যেরকম আপনি এখান থেকে কিওয়ার্ড রিসার্চ করা, আপনি জানেন সামারির লোকেশন বের করতে হবে, এখন লোকেশন বের করার জন্য আপনি অনেক সময় নিয়ে ফেলছেন, তাহলে কখনোই আপনি কি করতে পারবেন না, সামারির লোকেশন বের করতে যদি অনেক সময় নিয়ে ফেলেন আপনি এটার অ্যান্সার মানে টাইমের মধ্যে করতে পারবেন না। সেই জন্য সামারির লোকেশন বের করতে হবে খুবই টু দা পয়েন্ট, একবার স্পষ্ট করে লিখে দিলাম, টাইটেলটা আর প্রথম লাইন বা দ্বিতীয় লাইন এখান থেকে মিনিমাম দুইটা বা তিনটা কিওয়ার্ড নিতে হবে। এই কিওয়ার্ড সংখ্যা একটা নিয়ে কখনোই যাওয়া যাবে না, সামারিতে মিনিমাম দুই তিনটা নিতেই হবে, নিয়ে আপনার প্যাসেজে গিয়ে দেখতে হবে কোন জায়গায় কিওয়ার্ড গুলো আছে। এবার আসেন 2 নম্বর যে রুলসটা লিখবেন, 2 নম্বর রুলসটা, রুলসের পিডিএফ যেটা আছে ওগুলোর মধ্যে কিন্তু সামারির রুলস নাই, গ্যাপ ফিলের রুলস গুলো আছে। তো আমি সামারির রুলস গুলো জাস্ট একটু বলে দিচ্ছি। 2 নম্বর যে রুলসটা আপনারা মাথায় রাখবেন সেটা হচ্ছে সামারির ক্ষেত্রে অলওয়েজ আপনারা আহ, যে জিনিসটা চিন্তা করবেন যে হচ্ছে কিওয়ার্ড গুলার, যে কিওয়ার্ড গুলো আপনি নিবেন যেরকম নেম অথবা নাম্বার অথবা নাউন, দেখবেন এই কিওয়ার্ড গুলার সিনোনিম ম্যাক্সিমাম ক্ষেত্রে প্রেজেন্ট থাকে সামারিতে। হুবহু কিওয়ার্ড পাবেন, হ্যাঁ পাবেন না এরকম না, পাবেন, কিন্তু এগুলার সিনোনিমও পাবেন। তাই আপনারা কিওয়ার্ড যাদেরকে নেবেন তার সিনোনিম আপনাদের জানতে হবে, না জানলে কিন্তু সামারি লোকেশন বের করা কঠিন। তাহলে আপনি কি করবেন, সিনোনিম, সিনোনিমও জানতে হবে, সিনোনিমও কিন্তু আপনার খুঁজতে হবে বা জানতে হবে। ঠিক আছে, সিনোনিমও আপনার জানতে হবে, তাহলে এটা লেখেন 2 নম্বর। সামারির ক্ষেত্রে আপনি কি মাথায় রাখবেন, আপনি যে কিওয়ার্ড গুলো নিচ্ছেন সেই কিওয়ার্ডের কিন্তু সিনোনিমও প্যাসেজে প্রেজেন্ট থাকে সামারির, তাই সেই সিনোনিম গুলাও আপনার বুঝতে হবে বা জানতে হবে। ঠিক আছে, আর এই সিনোনিম গুলা ডেভেলপ করার জন্যই হচ্ছে কি আছে, আমার প্যারাফ্রেজিং ভোকাবুলারি যে পিডিএফটা আছে, সেই পিডিএফটার 1300 ওয়ার্ডের পিডিএফটা ধুমায়া পড়বেন, আর ক্যামব্রিজ বইয়ের থেকে আপনাদের তো বলছি, ক্যামব্রিজ বইয়ের থেকে যে ওয়ার্ডটা জানবেন না সেটা খাতার মধ্যে উঠাবেন আর সাথে ওটার সিনোনিম গুলো শিখে নেবেন। তাহলে সামারির দুইটা খুব স্পেশাল রুলস আমরা শিখলাম, সেটা হচ্ছে প্রথমে কিওয়ার্ড রিসার্চ করবে কি মানে সার্চ করবে কিভাবে, কিওয়ার্ড গুলা হচ্ছে বা সামারির লোকেশন কিভাবে কিওয়ার্ড দিয়ে বের করব, কিওয়ার্ড গুলার সিনোনিম প্রেজেন্ট থাকতে পারে সেই জিনিসটা নিয়ে আমি সতর্ক থাকবো। আচ্ছা, 3 নম্বর যেটা, এগুলো খাতার মধ্যে লেখেন কিন্তু, এটা মুছে ফেলবে একটু পরে আমি। সামারির ক্ষেত্রে 3 নম্বর হচ্ছে প্যারাফ্রেজিং বোঝা। প্যারাফ্রেজটা পুরোটাই হচ্ছে গ্যাপ ফিলের মতো, গ্যাপ ফিলে যে প্যারাফ্রেজিং সিস্টেমটা আছে সামারির ক্ষেত্রেও একই জিনিস ইউজ করতে হবে। এই কিছু প্যারাফ্রেজিং সিস্টেম এখন আমি আপনাদেরকে শিখাই। গ্যাপ ফিলার যেরকম প্যারাফ্রেজিং সিস্টেম ছিল সামারির ক্ষেত্রেও একই রকম প্যারাফ্রেজিং সিস্টেম ইউজ হয়। যেরকম ধরেন আর্টিকেল এ, আর্টিকেল এর পরে ধরেন গ্যাপ আছে, আর্টিকেল এর পরে যদি গ্যাপ থাকে তাহলে প্যাসেজেও দেখবেন যে হচ্ছে আর্টিকেল এ আছে অথবা অপ আছে, অপের পরেই বা মেইন ওয়ার্ড, আর্টিকেল এ অথবা অপ অথবা মেইন ওয়ার্ড, প্যাসেজের মধ্যে তিনটার একটাই হবে, 100-100। ঠিক আছে, আর্টিকেল এ আছে, এ এর পরে গ্যাপ আছে, তাহলে প্যাসেজে খুঁজবেন যে আপনি আর্টিকেল এর পরে মানে যেখানে আপনি কিওয়ার্ড পাইছেন, ধরেন যেখানে কিওয়ার্ড পাইছেন অ্যান্সার জানেন যে এইটুকের মধ্যে আছে, অর্থ করতে নিয়ে সমস্যা হচ্ছে, অর্থ বুঝতেছেন না, ওই ক্ষেত্রে আপনি খুঁজবেন ওখানে আর্টিকেল এর পরে কোনো ওয়ার্ড আছে কিনা, থাকলে সেটা উত্তর হওয়ার চান্সেস কিন্তু অনেক বেশি আছে। এখন এমন হইতে পারে আর্টিকেল এটা কিছু নাই, একটা অপ আছে প্রিপোজিশন, এরপরের ওয়ার্ড আছে, তাহলে দেখবেন ওইটা হওয়ার চান্সেস আছে। আর্টিকেল এ অপ কিছুই নেই,
দেখবেন একটা মেইন ওয়ার্ড আছে, যেই ওয়ার্ডটাই ওই পরে একমাত্র নাউন বুঝাইছে, আর কিচ্ছু নাই ওখানে, ওই ওয়ার্ডটাই মনে হইতেছে একমাত্র নাউন, তাহলে বুঝবেন ওইটাই আপনার উত্তর। এটা হচ্ছে অর্থ না বুঝলে, প্রেডিকশন না বুঝলে গ্যাপ ফিল করতে হয় বা সামারি করতে হয় প্রেডিকশন দিয়ে। ঠিক আছে, এবার আসেন প্যারাফ্রেজিং বোঝার জন্য এই শর্টকাট গুলো অনেক সময় আপনার হেল্প করবে এবং আপনার খুব দ্রুত অ্যান্সার দিবে। 2 নাম্বার যেটা, সেটা হচ্ছে অ্যান। আপনার ধরেন আর্টিকেল অ্যান আছে, অ্যান এর পরে গ্যাপ আছে, তাহলে প্যাসেজে 100 অ্যানটা প্রেজেন্ট থাকবে। এখন আসতে পারে অ্যান এর পরের ওয়ার্ডটা আপনার উত্তর হওয়ার চান্সেস হচ্ছে 100%, কিন্তু এমন হইতে পারে অ্যান না হয়ে এর পরের ওয়ার্ড উত্তর আছে। এটা কখন হয়? অথবা দা এর পরের ওয়ার্ড উত্তর হয় কখন হয়? যখন এর আগে কোনো একটা অ্যাডজেক্টিভ থাকে। আপনারা জানেন এন এর পরে কি বসবে, এন এর পরে হচ্ছে ভাওয়েল যুক্ত কোনো একটা নাউন বসবে আপনার উত্তর। কিন্তু প্যাসেজে গিয়ে দেখলেন হচ্ছে আর্টিকেল এর পরে একটা অ্যাডজেক্টিভ আছে, তারপর একটা ভাওয়েল যুক্ত নাউন আছে। তাহলে বেসিক গ্রামার আমাকে কি বললো? আমার উত্তরটা হবে তার নাউন, অ্যাডজেক্টিভ তার উত্তর হবে না। অ্যাডজেক্টিভের জন্য আর্টিকেলের এন এর জায়গায় এ বসছে, অ্যাডজেক্টিভের জন্য আমার এন এর জায়গায় এ বসছে। কিন্তু আমার এখানে অ্যাডজেক্টিভটা তো আমার উত্তর, উত্তরটা হচ্ছে ওই ভাওয়েল যুক্ত নাউনটা। তাহলে আমি কি করব? এন এর পরে যদি গ্যাপ থাকে, আমি প্যাসেজে এন না খুঁজে আমি প্যাসেজে খুঁজবো কি ভাওয়েল যুক্ত কোনো নাউন আছে কিনা। আর প্যাসেজ যদি এনটা হুবহু প্রেজেন্ট পাই তাহলে তো পাইছি, আর যদি এন না প্রেজেন্ট পাই তাহলে ভাওয়েল যুক্ত নাউন আছে কিনা সেটা খুঁজবো। কথা দুইটা কিন্তু লিখে রেখেন খাতার মধ্যে, লিখে রেখেন। আর্টিকেল ট্র্যাক করা, আর্টিকেল কিভাবে ট্র্যাক করবেন? অর্থ যেখানে অনেক জায়গায় দেখবেন যে অর্থ বুঝতেছেন না, অনেক জায়গায় দেখবেন যে হচ্ছে অ্যান্সার করতে গিয়ে খুবই সময়ের মানে সংকীর্ণতা আছে, বা কিছু কিছু প্রশ্ন যেগুলো 10 থেকে 15 সেকেন্ডে করা যায়, সেগুলো যদি 2 মিনিটে করেন তাইলে তো লাভ নেই। তার জন্য আপনারা এই টিপস গুলা কাজে লাগানোর চেষ্টা করবেন, যেটা অ্যান্সার আপনার দ্রুত দিতে হেল্প করবে। ঠিক আছে, আমি কিন্তু একবারে ভেঙে বলছি A to Z। ঠিক আছে, আমি যে কথাগুলো ভেঙে ভেঙে বলছি সবগুলা কথা নোট করবেন, একটা কথাও কিন্তু ইউনিভার্সাল না যে এর পরে উত্তর থাকবে এরকম না। আমি কিন্তু বলছি এর আছে, অপ আছে, মেইন নাউন আছে, তিনটা কন্ডিশন দিছি। 2 এর ক্ষেত্রে, এন এর ক্ষেত্রেও আমি ভেঙে পুরো বুঝাইছি যে এন থাকা মানে এনকেই খুঁজবেন এরকম না। এন এর জায়গা, এন এর পরে সবসময় ভাওয়েল যুক্ত নাউন হয়, এটা মাথায় রাখেন, এইটা খুঁজবেন ভাওয়েল যুক্ত নাউন। যদি প্যাসেজে এন হুবহু প্রেজেন্ট থাকে তাহলে তো ঠিক আছে। ক্লাসটা শেষ হওয়ার পরে ক্লাসটা আবার করে পুরোটা নোট করবেন আমার কথাগুলো A to Z, তারপরে বাসায় সলভ করতে যাবেন। ঠিক আছে, এখন আসেন পরেরটা। এই ছিল হচ্ছে আমাদের কয়টা, এই হচ্ছে আমাদের টোটাল হইলো হচ্ছে 2টা। আমরা হচ্ছে আর্টিকেল ট্রিক্স গুলো, প্যারাফ্রেজিং ট্রিক্স বুঝলাম আর্টিকেলের। আচ্ছা, আর্টিকেলের প্যারাফ্রেজিংটা আমরা এখন ক্লিয়ার করলাম। এখন আমরা যাব হচ্ছে নেক্সট। আর্টিকেল বোঝার পর এখন আসবো প্রিপোজিশন। গ্যাপের উত্তরগুলো ম্যাক্সিমাম দিবেই হচ্ছে প্রিপোজিশন। আপনার যে কোনো গ্যাপ, আপনার ধরেন হচ্ছে এটা তো সামারি, সামারি আছে, তারপরে গ্যাপের আরো আছে হচ্ছে আপনার টেবিল আছে, কমপ্লিট দ্য টেবিল, কমপ্লিট দ্য সেন্টেন্স। যেই কোনো ধরনের গ্যাপ ফিলে আসুক না কেন পরীক্ষায়, আপনারা গ্যাপ ফিল গুলাকে প্রেডিক্ট করবেন কি দ্বারা? প্রিপোজিশন দ্বারা। তাহলে এবার লেখেন, গ্যাপ ফিলকে প্রেডিক্ট করব প্রিপোজিশন দ্বারা। এটা একটু লেখেন, এরপরে রুলস। প্রেডিকশন, প্রেডিকশন করব হচ্ছে প্রেডিক্ট করব, প্রেডিক্ট করব হচ্ছে করব প্রিপোজিশন দ্বারা। প্রিপোজিশন লেখেন, প্রেডিক্ট করব কি দ্বারা? প্রিপোজিশন দ্বারা। এটা একটু লেখেন খাতার মধ্যে, প্রেডিক্ট করব প্রিপোজিশন দ্বারা। অলওয়েজ প্রিপোজিশন দ্বারাই কিন্তু আপনাকে প্রেডিক্ট করতে হবে, প্রিপোজিশন ছাড়া কিন্তু আপনি প্রেডিক্ট করতে পারবেন না। যেরকম আপনাকে কিছু এক্সাম্পল দিই। বাই, বাইয়ের পরে ধরেন গ্যাপ আছে, বাইয়ের পরে গ্যাপ, তাহলে এখানে আপনি 100 প্রশ্ন করবেন কিসের দ্বারা? কিসের দ্বারা? কিসের দ্বারা দ্বারা প্রশ্ন করবেন, তাইলে পাওয়া যাবেন উত্তর। বায়ের পরে গ্যাপ থাকা মানে এখানে প্রশ্ন করবেন কিসের দ্বারা। ফ্রমের পরে ধরেন গ্যাপ আছে, ফ্রম, ফ্রমের পরে এরকম গ্যাপ আছে, তাহলে প্রশ্ন করবেন ফ্রম মানে হতে, কিসের হতে, কিসের থেকে, কিসের থেকে বা কিসের হতে। তারপরে হচ্ছে আপনার ধরেন ইনের পরে গ্যাপ আছে, তাহলে কিসের মধ্যে, ইনের পরে থাকলে হবে কি কিসের মধ্যে, উইথ থাকলে কিসের সাথে। ওকে, এই হচ্ছে আপনার কি ছিল প্রিপোজিশন দ্বারা প্রেডিকশন। প্রিপোজিশন থাকলে এইভাবে প্রেডিকশন করবেন অলওয়েজ, এই প্রিপোজিশন গুলো ট্র্যাক করবেন অলওয়েজ। এবং প্যাসেজে অন এর পরে ধরেন গ্যাপ আছে, তাহলে প্যাসেজেও দেখবেন যে অন শব্দটা প্রেজেন্ট আছে বা উপরে কোনো কিছুর উপরে আছে। এই প্রিপোজিশন গুলো আপনার উত্তরগুলো দিবে। প্যারাফ্রেজ বুঝতেই হয় হচ্ছে প্রিপোজিশন আর আর্টিকেল দ্বারা, এই দুইটা জিনিস যদি কেউ বুঝতে পারে তাহলে প্যারাফ্রেজিং এর অনেকটা সে বুঝে ফেলছে। প্যারাফ্রেজ বোঝার জায়গায় হচ্ছে প্রিপোজিশন আর আর্টিকেল, এই দুইটা হচ্ছে মেইন জায়গা। তারপর হচ্ছে ভার্ব আর অ্যাডজেক্টিভ। ঠিক আছে, এইটা হচ্ছে প্যারাফ্রেজিং বোঝার জন্য, বা যে কোনো গ্যাপ ফিল বলেন, সামারি বলেন, যে কোনো ধরনের কোয়েশ্চেন্স এখানে প্রেডিক্ট করতে পারবেন। গ্যাপ ফিল আর সামারি টাইপের যে কোনো কোয়েশ্চেন্স, কমপ্লিট দ্য টেবিল, কমপ্লিট দ্য সেন্টেন্স, কমপ্লিট দ্য সামারি, যেটাই হোক না কেন এগুলা প্রেডিকশন করতে পারবেন এই ট্রিক্স গুলা দ্বারা। এখন বলেন, যেটুকু ট্রিক্স আমি এখানে লিখছি, এই ট্রিক্স গুলা খাতার মধ্যে সবাই লেখা হয়েছে কিনা বলেন?
সবাই লিখছেন খাতার মধ্যে? লিখছি ভাইয়া ভাই। 4 নাম্বারটা জি কি যেন স্যার, লিখছি বললেন, স্যার। অ্যান প্রেজেন্ট থাকলে ভাওয়াল যুক্ত নাউন থাকবে। হ্যাঁ, এন এর পরে হচ্ছে ভাওয়েল যুক্ত নাউন। আর কোনোটাই সমস্যা থাকলে বলেন, কেউ লিখতে আর পারেন কিন্তু। আর্টিকেলের ভাই এক ব্যাপারটা কি নম্বরটা বললেন, একটু আবার বলতেন একটু আবার। বলবেন? এক নাম্বারটা কোনটা একটু বলেন তো, এক নাম্বারটা একটু কেউ বলে দেন। এক নাম্বার যারা লিখছেন তারা এক নাম্বারটা একটু বলেন, আমি মুছে দিব। যারা লিখছেন এক নাম্বারটা একটু বলেন তো, প্রথমে লোকেশন বের করা। লোকেশন বের করুন। লোকেশন বের করে, ইয়েস। এক নাম্বারটা হচ্ছে কোথায় আছে এটা লোকেশন বের করবো। লোকেশন বের করার নিয়মটা কি ছিল? উপরে উপরের টাইটেল যে এবং প্রথম টাইটেলটা লাইন। থাকে এবং প্রথম লাইন থেকে মিনিমাম 3টা কিওয়ার্ড নিতে হবে। ইয়েস ইয়েস, এই দেখেন ভাই কিন্তু ক্লিয়ারলি বলে দিচ্ছে, হ্যাঁ। টাইটেল এবং প্রথম লাইন থেকে 3টা কিওয়ার্ড নিব, ওকে। তারপরে সামারির ক্ষেত্রে অলওয়েজ কিওয়ার্ডের সিনোনিম দেওয়া থাকলে সিনোনিম দেওয়া তারপর থাকবে, স্টার ইয়েস। হবে। এই অংশটুকু সবাই একটু লেখা কমপ্লিট করেন, তারপরে হচ্ছে আমরা প্যারাফ্রেজিং বোঝার নিয়মগুলো লিখলাম। এখন আসেন আরো কিছু নিয়ম বলবো। আমরা প্রিপোজিশন ট্র্যাক করা শিখছি, আর্টিকেল ট্র্যাক করার নিয়ম বুঝছি, এই দুইটার নিয়ম বুঝলাম। এখন আসবো হচ্ছে ধরেন অ্যাজ, অ্যাজ মানে হিসেবে। যদি আপনার কোনো সময় সাসেস থাকে, টার্ম অফ থাকে, লাইকলি থাকে, লাইকওয়াইজ থাকে, এই শব্দগুলো থাকে, তাহলে বুঝবেন ভাই এখানে নাম বসবে। যেরকম এখানে দেখেন সাসেস আছে, তার মানে এখানে 100 নাম বসবে, এই জিনিসটা মাথায় রেখেন। সাসেস টাসেস যদি থাকে, সাসেস লাইক অথবা হচ্ছে নেমলি অথবা হচ্ছে থাকে আপনার টার্ম অফ, এই শব্দগুলো থাকলে কি বসবে? নাম বসবে। গ্যাপের আগে এই শব্দগুলো থাকলে কি বসবে? নাম বসবে, কথাটা লিখে রাখেন। এটা সামারি হোক, গ্যাপ ফিল হোক, যে কোনো জায়গায় কাজে লাগবে। এবার আসেন, একটু আবার বলেন তো স্যার। হাজেস, টার্ম অফ, লাইক, 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 তারপর হচ্ছে নেমলি। লাইকলি, তারপর হচ্ছে কি নেমলি, এগুলাই এগুলাই। ওকে, এবার আসেন আরো কিছু নিয়ম লিখে দিচ্ছি প্যারাফ্রেজিং বোঝার জন্য। প্যারাফ্রেজিং বোঝার জন্য হচ্ছে আপনারা টেন্সের হেল্প নেবেন। টেন্স, ধরেন টেন্স আর হচ্ছে অ্যান্ড, এইটা বোঝার একটু চেষ্টা করবেন। অ্যান্ড যুক্ত কোশ্চেন কিন্তু সব জায়গায় থাকে, এখানেও দেখেন একটা অ্যান্ড যুক্ত কোশ্চেন আছে। অ্যান্ড এর কোশ্চেন অলওয়েজ থাকে। তা আপনারা একটা জিনিস এখানে কাজে রাখবেন, এইখানে আমি একটু লিখে দিই। আপনারা একটু, আমি লিখে দিচ্ছি, আমার লেখাটা একটু কপি করবেন। অ্যান্ড এর আশেপাশে গ্যাপ থাকলে, অ্যান্ড এর ধরেন আগে বা পরে, যে কোনো জায়গায় হতে পারে, অ্যান্ড এর আগে বা পরে, যে কোনো জায়গায় ধরেন গ্যাপ আছে, অ্যান্ড এর আগে পরে। অ্যান্ড এর আগে বা পরে যদি গ্যাপ থাকে, ভাইয়া সার্চের পরে কি হবে, ওইটা নেটের কারণে আগে সেটা বলে। বুঝি নাই কথাটা, আপনার কথা স্পষ্ট না, একটু ক্লিয়ার করে বলেন অথবা মাইক্রোফোনটা বা হেডফোনটা খুলে বলেন। আচ্ছা, ওকে, আমি তাহলে বলি, আর কোনো সমস্যা হলে বলেন, হেডফোন খুলে কথা বলেন যাতে স্পষ্ট বুঝতে পারি। ওকে ওই সাচেজ ভাই আর কি কি শব্দগুলি বলছিলেন? ও, আচ্ছা, আমি যে শব্দগুলো বলছিলাম, টার্ম অফ, সাসেস, তারপরে হচ্ছে কি আর নেমলি, লাইকলি, এগুলো আমি যখন বলি একটু সাথে সাথে লেখার চেষ্টা করেন। আচ্ছা, এইগুলাই। নাউন গুলো চিনতে অসুবিধা হয়। নাউন গুলো চিনতে অসুবিধা হয়, 1 মিনিটে নাউন শেষ করে দিবি, একটু ওয়েট। এটাকে লেখা শেষ করি। অ্যান্ড এর আগে বা পরে যদি গ্যাপ থাকে, এটাকে লিখি, তারপর নাউন নিয়ে কথা বলতেছি। অ্যান্ড এর আগে বা পরে যদি গ্যাপ থাকে, তাহলে বুঝবেন অ্যান্ড এর ধরেন আগে পরে গ্যাপ আছে, যে কোনো জায়গায় অ্যান্ড এর আগেও থাকতে পারে, পরেও থাকতে পারে। তাহলে আপনি কি করবেন? আশেপাশে যে নাউন আছে সেই নাউনকে সবসময় প্যাসেজে খোঁজার চেষ্টা করবেন। ধরেন যেরকম অ্যান্ড এর পরে দেখেন একটা ভালো নাউন আছে, সেটা হচ্ছে কি ওয়াইল্ড লাইফ, তাহলে বুঝবেন ওয়াইল্ড লাইফের আগে আপনার উত্তর, কারণ গ্যাপটা আগে আছে। ঠিক আছে, ওয়াইল্ড লাইফের আগে উত্তর আছে আপনার। আর যদি দেখেন হচ্ছে এই এন্ড এর পরেই ধরেন একটা একটা ওয়ার্ডে শেষ করে দিছে, এন্ড এর পরে একটা ওয়ার্ডে শেষ করে দিছে, তাহলে বুঝবেন এই ওয়ার্ডটা আপনার কি ওয়ার্ড, এই ওয়ার্ডটা আপনার কি ওয়ার্ড, এই ওয়ার্ডের আশেপাশে আপনার উত্তর আছে। কিন্তু এখানে একটা ওয়ার্ড না, এখানে আছে অনেকগুলো ওয়ার্ড, তার জন্য এই ওয়াইল্ড লাইফের আগে উত্তর আছে। মানে আপনি এই জিনিসগুলো খোঁজার চেষ্টা করবেন এন্ড যদি থাকে। এন্ড থাকলে আপনি কি করবেন? কিওয়ার্ড গুলা ওই এন্ড এর আশেপাশেই নেবেন। ঠিক আছে, এন্ড এর আগে বা পরে গ্যাপ থাকলে এন্ড এর আশেপাশে কোনো নাউনকে কিওয়ার্ড নেবেন, যে ভালো একটা নাউন খোঁজার চেষ্টা করবেন এন্ড এর আশেপাশে। গ্যাপ থাকলে ভালো নাউন যদি পান, সেই নাউনটা হচ্ছে কিওয়ার্ড নেবেন, ভালো নাউন। এখন ভালো নাউন যদি পান, তাকে কি নেবেন? তাকে কিওয়ার্ড নেবেন, তাকে কিওয়ার্ড নেবেন, কিওয়ার্ড নেবেন। ঠিক আছে, যেরকম হচ্ছে এইখানে দেখেন একটা ভালো নাউন আছে হচ্ছে কি ওয়াইল্ড লাইফ, যেটা একবার চোখের পর স্পষ্ট করে ভাসতেছে। এখন আসেন নাউন চেনার উপায়। নাউন চেনার উপায়, নাউন কিভাবে চিনবেন যে এটা নাউন? এই নাউন চেনার উপায় শর্টকাটটা লিখে দিচ্ছি। নাউন চেনার উপায় হচ্ছে 1 নম্বর, 1 নম্বর উপায়টা হচ্ছে যে কোনো আর্টিকেল। আর্টিকেল আমরা জানি, আর্টিকেল আছে কি কি, এ আছে, তারপরে এন আছে, তারপরে দা আছে। এই তিনটা যদি থাকে, এর পরে সবসময় কি হয়? এর পরে, এর পরে হবে হচ্ছে নাউন, এর পরে কি হবে? নাউন। বুঝছেন? এবার আসেন 2 নাম্বার। 2 নাম্বার হচ্ছে
প্রিপোজিশন, আপনারা তো সবাই প্রিপোজিশন চেনেন নাকি? প্রিপোজিশন সবাই তো চেনেন নাকি? প্রিপোজিশন, আচ্ছা, প্রিপোজিশনের পরে, আচ্ছা, প্রিপোজিশন এর পরে, প্রিপোজিশনের পরে কি বসবে? প্রিপোজিশনের পরে হচ্ছে নাউন বসে। মনে রাখবেন যে কোনো প্রিপোজিশন, যেরকম এখানে দেখেন হচ্ছে কি আছে, এখানে দেখেন হচ্ছে একটা প্রিপোজিশন হচ্ছে এই যে অন, অনের পরে হান্ড্রেড হান্ড্রেড এখানে নাউন বসবে। তারপরে দেখেন এই যে এখানে হচ্ছে প্রিপোজিশন কি আছে, আর্টিকেল দি এর পরে দেখেন এই যে মেডিকেল প্রফেশন, এটা হচ্ছে নাউন, দেখছেন আর্টিকেলের পরে নাউন। তারপরে দেখেন এই যে এখানে হচ্ছে অপের পরে দেখেন গ্রিন স্পেস, এটা নাউন, দেখছেন নাউন বসছে। এই জন্য প্রিপোজিশনের পরে অলওয়েজ কি বসবে? নাউন বসবে, এটা মাথায় রাখেন। তো এজ এর পরে হান্ড্রেড হান্ড্রেড নাউন বসবে। তাহলে আমরা কি শিখলাম এখন? যে প্রিপোজিশনের পরেও নাউন বসে, আর্টিকেলের পরে। তাহলে আপনার নাউনের কোন জায়গায় কি, নাউন জিনিসটা চিনার উপায় নিয়ে আর কোনো প্যারা নাই। আরেকটা হচ্ছে অ্যাজেক্টিভ, 3 নম্বর, অ্যাজেক্টিভ। অ্যাজেক্টিভের পরে অলওয়েজ, অ্যাজেক্টিভের পরে কি বসে? অলওয়েজ কি বসে? অ্যাজেক্টিভ হচ্ছে নাউনের দোষ গুণকে রিপ্রেজেন্ট করে, তাহলে এরপরে অলওয়েজ নাউন বসে। এখন আপনি যদি কোনো জায়গায় কোনো অ্যাজেক্টিভ পান, তাহলে বুঝবেন যে এর পরের ওয়ার্ড হান্ড্রেড হান্ড্রেড নাউন হবে। অ্যাজেক্টিভের পরের ওয়ার্ড কি হবে? নাউন হবে। আর নাউন কোথায় বসে? সাবজেক্ট আর অবজেক্টে বসে, বুঝছেন? সাবজেক্টে যদি গ্যাপ থাকে, দেখেন সাবজেক্ট গ্যাপ আছে, মানে গ্যাপের মধ্যে সাবজেক্ট আছে, তাহলে বুঝবেন এখানে হচ্ছে নাউন বসবে। অবজেক্টে ধরেন একটা ওয়ার্ড আছে, গ্যাপের পরে ধরেন ফুল স্টপ, তাহলে বুঝবেন এখানে কি বসতে পারে? নাউন বসতে পারে। তো এই সাবজেক্ট আর অবজেক্টে কিন্তু গ্যাপ থাকার পসিবিলিটি খুব বেশি থাকে, বাট তারপরে যদি অবজেক্টে দেখা যায় যে নাউনটা প্রেজেন্ট আছে, তাহলে বুঝবেন এর হয়তো এরপরে আমার মানে নাউনটা লাস্টে প্রেজেন্ট আছে, গ্যাপের পরে নাউনটা প্রেজেন্ট আছে, ধরেন এখানে একটা নাউন আছে, তাহলে বুঝবেন এখানে অ্যাডজেক্টিভ বসবে। তাহলে অ্যাডজেক্টিভ কোন জায়গায় বসে? অ্যাডজেক্টিভ বসে নাউনের আগে, ঠিক আছে? অ্যাডজেক্টিভ বসে কোথায়? নাউনের আগে। তাহলে কথাটা একটু আমি যেটা লিখছি এটা আপনারা একটু তুলে ফেলেন। তাহলে আমরা কি শিখলাম এখন? নাউন চেনার উপায়ও কিন্তু আমরা শিখে ফেলছি, নাউন চেনার উপায়টাও কিন্তু আমরা শিখে ফেলছি, ঠিক আছে? ওকে। তো নাউন চেনার উপায়গুলো হচ্ছে কি? আর্টিকেলের পরে নাউন বসে, প্রিপোজিশনের পরে নাউন বসে, অ্যাডজেক্টিভের পরে নাউন বসে, আর নাউনের আগে অলওয়েজ অ্যাডজেক্টিভ বসে, শেষ। এখন অ্যাডজেক্টিভ চেনার উপায় নিয়ে আপনাদের প্যারা নাই। যদি আপনি দেখেন যে গ্যাপের পরে একটা নাউন আছে, ধরেন এখানে একটা গ্যাপ আছে, গ্যাপের পরে এখানে নাউন আছে এখানে, তাহলে বুঝবেন এই গ্যাপের মধ্যে হান্ড্রেড হান্ড্রেড অ্যাডজেক্টিভ বসবে, অ্যাডজেক্টিভ বসবে, ঠিক আছে? তাহলে কোথায় অ্যাডজেক্টিভ আর কোথায় নাউন বসবে সেই ব্যাপারটা ক্লিয়ার করছে, আর উত্তরগুলো হয় নাউনে ম্যাক্সিমাম, আর একটা দুইটা অ্যাডজেক্টিভ, ঠিক আছে? এখন আসেন, এই ছিল ভাইয়া, হচ্ছে আমাদের, হ্যাঁ বলুন। আচ্ছা, অ্যাডজেক্টিভ বসে নাউনের আগে, কিন্তু নাউনের পরে কি বসে এটা কি বলেছিলেন? অ্যাডজেক্টিভ বসে। না, নাউনের পরে তো বলি না, আমি বলছি নাউনটা প্রেজেন্ট আছে, নাউনটা প্রেজেন্ট আছে, আচ্ছা আচ্ছা। নাউনটা প্রেজেন্ট আছে লাস্টে, গ্যাপটা আগে আছে, তাহলে বুঝবেন এখানে অ্যাডজেক্টিভ বসবে, জি, বুঝছেন ঠিক এইটা? আছে। সব সময় বলবো নি বাই সব নাউনের সময়, আগে সব সময়, সব adjective। সময়, এটা সব সময়, বুঝছেন নি? ওকে, এখন আসেন, এইটুকু এগুলো হলো শর্টকাট, আমি যেগুলো দেখাইলাম এগুলো সব শর্টকাট নিয়ম। এই শর্টকাট দিয়ে হচ্ছে চিনার উপায়। ভাই আমার ইংলিশ এত গ্রামারের নাউনের সবগুলা আর এটা 7 নাম্বারটা, করে লাভ এটা কি নেই। প্রডিউসিং, এটা কি এটা জিরান্ট, মানে জিরান্ট, জিরান্ট জিরান্টের? বারের সাথে আইএনজি যদি নাউনের ফরমেশন হয় এটাকে বলে জিরান্ট। এটা জিরান্ট, হুম, জিরান্টের ক্লাস আমার করেননি, ইউটিউবে দেখেননি? জিরান্টের একটা ইউটিউবে ক্লাস আছে, জি স্যার। দেখবেন। তার মানে আই দেখেন পরের পরে এই প্রডিউসিংটা কিন্তু কি? এটা কিন্তু ভার প্লাস আইএনজি, এটা কিন্তু নাউনের ফরমেশন, নাউনকে রিপ্রেজেন্ট করে, এই জন্য এটা কিন্তু নাউন, এটাকে বলে জিরান্ট। এটা কিন্তু ভার প্লাস আইএনজি বলতে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স না, টেন্সের ভার প্লাস আইএনজি না, এটা জিরান্ট। এন্ড এর পরে একটা শব্দ তাহলে কি বলছেন? আচ্ছা, এন্ড এর পরে বলছিলাম যে কিওয়ার্ড এন্ড এর আশেপাশে নিবেন। ওকে, এখন আসেন আরেকটা একটা নতুন, একটা নতুন একটা নিয়ম শব্দ। লিখে দিব। প্যারাফ্রেজিং একটা নতুন নিয়ম লেখেন। আমার এক একটা ক্লাস এক এক রকম, মানে কোন ক্লাসের সাথে কোন ক্লাস মিল নাই, দেখবেন যারাই আমার এক ক্লাস দুইবার করছেন। কারণ আজকে আমি যে নিয়মগুলো বলতেছি দেখবেন অনেক বেজে আমি নিয়মগুলো বলিই নেই, বা অনেক বেজে আরো অন্য নিয়ম বলছি বা অন্যভাবে বলছি। কারণ হচ্ছে আমি যখন ক্লাস নিই তখন আমার মাথায় যা ইনস্ট্যান্ট আসে তাই বলি। সেই জন্য হচ্ছে আপনারা এই যে আজকে দেখবেন আমি যা যা বলতেছি, অনেক জায়গায় দেখবেন যে হয়তো বা অন্যভাবে বলছি, মিল নাই, এক এক জায়গায় এক এক রকম ভাবে বলি। ওকে, এখন আসেন একটা নতুন নিয়ম এখন শিখাবো, সেটা হচ্ছে এইটা খুবই বেশি পরিমাণে ক্যামব্রিজ বইয়ের মধ্যে থাকে এবং আমাদের টাইম ওয়েস্ট করতে খুবই পারদর্শী, মানে এটা একটা ট্র্যাপ ক্যামব্রিজের। ট্র্যাপটা হচ্ছে, ট্র্যাপটা একটু আমি একটু লিখবো, পরে আগে বুঝাই ব্যাপারটা জিনিসটা কেমন থাকে, এই প্রশ্নের মধ্যে নাই। ট্র্যাপটা থাকে হচ্ছে একটা কোশ্চেন আপনাকে এখানে দিয়ে দিবে, দিয়ে এইখানে একটা কমা দিয়ে দিবে, এই যে ধরেন আপনার রিকমেন্ড করার পর এখানে একটা কমা দিবে, কমা, কমা দেওয়ার পরে এই প্রশ্নটা করবে, মানে এখানে এই দেখেন মানে কমা দেওয়া মানে হচ্ছে দুইটা ক্লজ দেওয়া, এইখান থেকে এই পর্যন্ত হচ্ছে একটা ক্লজ, আবার এইখান থেকে ধরেন এই পর্যন্ত আরেকটা ক্লজ, এরকম দুইটা ক্লজে একটা দিবে, দুইটা ক্লজে দিবে, ঠিক আছে? এরকম দুইটা ক্লজে হবে, এইরকম একটা দেখে আছে কোথাও, আছে কিনা?
দুইটা ক্লজ কোথাও আছে কিনা একটু দেখি আমরা, দুইটা ক্লজ পাওয়া কঠিন। এইটা ক্যামব্রিজের মধ্যে খুবই অহরহর ব্যাপার। হুম, হুম, এই যে একটা আছে, এই যে দেখেন, এই যে উইথ, এইখান থেকে সেন্টেন্সটা শুরু হয়েছে উইথ দিয়ে টেক্সট বুক অন দা, এখানে দেখেন থার্মোডাইনামিক্স, এই পর্যন্ত হচ্ছে একটা ক্লজ। আবার হি থেকে শুরু হয়েছে এখানে কমা, এখান থেকে এই পর্যন্ত আরেকটা ক্লজ। এই দুইটা ক্লজ মিলে হচ্ছে একটা সেন্টেন্স। এইখানে হচ্ছে দুইটা বাক্যাংশ একসাথে যুক্ত হয়ে যখন একটা সেন্টেন্স তৈরি করছে, এটা কিন্তু সেন্টেন্স তৈরি করছে। ঠিক আছে, এটা কমপ্লেক্স সেন্টেন্স। এখন এই কমপ্লেক্স সেন্টেন্সের মধ্যে আমরা যে মজার বিষয় থাকে, আপনারা যদি যেই ক্লজের মধ্যে গ্যাপ না দেখেন, এই ক্লজের মধ্যে কিন্তু আমার গ্যাপটা নাই, গ্যাপটা আছে কোন ক্লজে, এই ক্লজে। তা আপনি কখনোই এই ক্লজটা পড়বেন না, এই ক্লজের মধ্যে ট্র্যাপ আছে। যদি আপনি এই ক্লজটা পড়েন বা এই ক্লজ থেকে কিওয়ার্ড নিয়ে প্যাসেজে যান, আপনি 100 ট্র্যাপে পড়বেন এবং সময় নষ্ট করবেন অনেক। আপনি অলওয়েজ যেই ক্লজের মধ্যে আপনার গ্যাপ আছে, মানে কমার পরে যেই কমার, ধরেন এই গ্যাপটা যদি এই ক্লজে থাকতো, এই প্রথম ক্লজে থাকতো, তাহলে প্রথম ক্লজ থেকে কিওয়ার্ড নিতাম, দ্বিতীয় ক্লজটা পড়তামই না। এরকম দুইটা ক্লজে থাকলে যে ক্লজে শুধু গ্যাপটা আছে ওই ক্লজটা পড়বো এবং ওই ক্লজ থেকে কিওয়ার্ড নিব। কিওয়ার্ডটা হবে জার্মান সায়েন্টিস্টের সাথে, আমার অ্যান্সারটা হবে জার্মান সায়েন্টিস্টের সাথে রিলেটেড। অ্যান্সারটা কখনোই থার্মোডাইনামিক্স এর সাথে রিলেটেড না। যারাই থার্মোডাইনামিক্স এর সাথে অ্যান্সারটা খুঁজবে তারাই ট্র্যাপে পড়বে এবং সময় নষ্ট করবে। আর যারা এই জার্মান সায়েন্টিস্ট দিয়ে অ্যান্সারটা বের করবে তারাই রাইট করবে। এটা শুধুমাত্র এখানে না, এই দেখেন আরো একটা ক্লজ, এই যে ইজ নট এ জিও, দেখেন, আচ্ছা জিওলজিস্ট, হি ইজ নট এ জিওলজিস্ট, তারপর হচ্ছে এখানে কি বলছে, এই যে ড্রাফট, দেখছেন, কন্টিনেন্টাল ড্রাফট, এই কন্টিনেন্টাল ড্রাফটকে আপনাকে খুঁজতে হবে প্যাসেজে। কন্টিনেন্টাল ড্রাফট সে কোথা থেকে আসছিল, দ্যাট এর পর হচ্ছে সাপোর্টেড আইডিয়া থাকে, এগুলো পড়াবো না, যখন আমি পড়াই তখন দেখবেন যে আমি প্রতিটা জায়গায় কিন্তু বলি, আমি প্রতিটা ক্লাস, আপনারা আমার বাকি ক্লাসগুলো কইরেন যে ক্লাসগুলো নিছি, প্রতিটা ক্লাসে বলি দ্যাট কি করে, হুইজ কি করে, তারপরে প্রতিটা জায়গায় রিডিং পড়ার যত নিয়ম আছে, অফ কি করে। ঠিক আছে, ওকে। আমরা এখন তাহলে যেটা করবো, এটা ওই প্যাসেজটা, ওটা সামারি উইথ ক্লু, ওটা একটু কঠিন, তো এটা প্রথমেই করবো না, না হলে ওইটা করতাম, ওটাও মজার। আচ্ছা, সামারি উইথ ক্লুটাও মজার। আচ্ছা, আমরা ছিলাম 85 পেজে। তাহলে বুঝতে পারছেন, আশা করি ব্যাপারটা বুঝতে পারছেন, এটা একটু নিজের মতো করে নোট করে নিয়েন। এটা আজকে আমি নিয়ম দেখাচ্ছি, তার জন্য আমি একটা ছোট প্যাসেজ নিছি, কারণ নিয়ম অনেক লিখতে সময় চলে যাবে। দেখেন 43 মিনিট চলে গেছে শুধুমাত্র নিয়মগুলো শেখাইতে। আপনারা এখানে আসছেন আমার কাছে হচ্ছে নিয়ম শিখতে, খালি সলভ তো করার, নেক্সট ক্লাসে আপনাদেরকে সলভিং ক্লাস নেবে, সেই ক্লাসে আপনাদের যত ক্যামব্রিজের প্যাসেজ আছে বললেন, কোনটা কঠিন লাগে আমরা বললেন, ওটা সলভ করাবো না, কিন্তু আজকের ক্লাসে নিয়ম শেখেন, যে সলভের নিয়ম কি, কিভাবে সলভ করতে হয় সেটা শেখেন। ঠিক আছে, ভাইয়া একটা কোয়েশ্চেন ছিল। বলেন। এই যে একটু আগে বললেন না, ওই যে ফরের পরে প্রডিউসিং যে ওয়ার্ডটা আছে, হুম। এখানে কি এটা যে মানে জিরান হিসেবে যেটা বসছে, এটা কি নাউন বসবে, এজন্য ভার্বটাকে জিরান করা না, এই হলো? প্রডিউসিং এবং এর পরে যে নাউনটা বসবে, এই দুইটা একসাথে আছে, একসাথে মিলে হচ্ছে এটা নাউন। এই পুরোটা দুইটা মিলে একসাথে হচ্ছে নাউন। প্রডিউসিং এর পরে প্রডিউসিং, জিরান্ড কি করে, জিরান্ড হচ্ছে নাও মানে ভার্ব প্লাস আইএনজি কে না, মানে ভার্ব প্লাস আইএনজি, জিরান্ডের ডেফিনেশন যখন আমরা পড়ি হ্যাঁ, তখন তখন আমরা ভার্ব কি জানি, প্লাস আইএনজি ভার্ব হলে প্লাস ওইটা আইএনজি কি যেটা তখন নাউনকে রিপ্রেজেন্ট করে। ঠিক আছে, এটা এটা তো কি ভার্ব নাউন প্লাস আইএনজি হিসেবে থাকে কাজ না। করবে নাকি? হ্যাঁ, এটা তখন ভার্ব প্লাস আইএনজি থাকে না, এটা পুরোপুরি নাউনকে রিপ্রেজেন্টেড, মানে নাউনের সাথে হুম, কানেক্টেড হয়ে যায়, ভার্ব প্লাস আইএনজি নাউনের হুম। সাথে কানেক্টেড হয়, যেরকম তাহলে জিরানের ওই, পরে আবার নাউন বসতে পারে? আরে জিরান্ডের পরে নাউন বসবে কেন, এই পুরোটা মিলেই তো একসাথে অ্যাড হয়েই তো একটা নাউন হবে। যেরকম আপনাকে বলি রিডিউসিং টিউশন ফি, এই রিডিউসিং কি শুধুমাত্র একটা ওয়ার্ড, রিডিউসিং টিউশন ফি পুরোটাই একসাথে হচ্ছে জিরান্ড, এই পুরোটাই হচ্ছে নাউন, পুরোটাই সাবজেক্ট। বুঝতে পারছেন, রিডিউসিং টিউশন ফি, এরকম রিমুভিং ড্রাগনেস, এটা হচ্ছে জিরান্ড। এগুলা প্লেইং ক্রিকেট এগুলা জিরান্ড, প্লেইং ক্রিকেট। আমার ক্লাসটা দেখেন তাহলে কনফিউশন চলে যাবে। জি। ওকে, এখন আসেন আমরা এখানে এটা সলভ করব, এই প্যাসেজটা একটু করে, আমরা মোটামুটি নিয়মগুলো শিখে গেছি, এখন আমি করার সময় সব নিয়ম দেখাবো, যে প্যাসেজ কিভাবে বা কোশ্চেন কিভাবে পড়তে হয়, প্রেডিকশন কিভাবে করতে হয়। একটা মজার জিনিস দেখে, সেটা হচ্ছে অফ। অফ যুক্ত প্রশ্ন হচ্ছে সবচেয়ে বেশি ক্যামব্রিজে থাকে, তাই আমি অফকে অতটা গুরুত্ব দিই, কেন দিই, কারণ ক্যামব্রিজে অফ যুক্ত গ্যাপ ফিল বলেন, সামারি উইথ ক্লু বলেন, মানে গ্যাপ রিলেটেড যত কিছু আছে সবকিছুর মধ্যে অপের কম্বিনেশন, যেখানে আমি একটু আগে একটা পড়লাম, ওখানেও কিন্তু একটা অপ ছিল, ক্যামব্রিজ সায়েন্টিস্ট, ওটাও কিন্তু অপের পরে ছিল ক্যামব্রিজ সায়েন্টিস্ট। তো এই অপযুক্ত যে কোনো কিছু যদি আপনার প্যাসেজে পান, তাহলে অপের আগের ওয়ার্ড আর পরের ওয়ার্ডের মধ্যে লিঙ্ক তৈরি করবেন, তাইলে কাজ শেষ। অপের ক্ষেত্রে অপের লিঙ্ক তৈরি করবেন, যেরকম এখানে দেখেন অপ আছে কিনা, এই যে অপ,
অফ থাকলে বুঝবেন এর পরের ওয়ার্ড হচ্ছে গ্রিন রুপ, তাহলে গ্রিন রুপের সাথে বেনিফিট রিলেটেড, তাহলে বেনিফিটটা কার? গ্রিন রুপের। আপনি যদি অপের আগে ধরেন এখানে গ্যাপ আছে, তাহলে প্যাসেজে গ্রিন রুপটা খুঁজবেন, তাইলে উত্তর পেয়ে যাবেন। মানে গ্রিন রুপটা কিওয়ার্ড নিতে হবে, নিয়ে এই গ্রিন রুপের কি সেটা খালি প্রশ্ন করবেন, তাইলে উত্তর পেয়ে যাবেন। এই জন্য অবযুক্ত যদি কোনো কিছু পান, তাহলে প্যাসেজে গিয়ে এই জিনিসটা খোঁজার চেষ্টা করবেন যেটা আমি বললাম। তাহলে দেখবেন যে খুব দ্রুত সময়ের মধ্যে এটার উত্তর করে ফেলবেন। অপটাকে কখনোই লং টাইমে করবেন না অবযুক্ত প্রশ্ন পাইলে। এখন আসেন এই জুনায়েদ হুম জুনায়েদ অপের- ভাই ক্যামেরাটা অফ করেন। আচ্ছা, অপটা শেষ হওয়ার পরে নেক্সট আমরা যাচ্ছি। অপটা সবাই ক্যামেরা বন্ধ করেন, ক্যামেরা কারোর জন্য অন না থাকে, ঠিক আছে? ক্লাসের মধ্যে ক্যামেরা অন করার কোনো দরকার নেই। আর ক্লাসে জয়েন করার সাথে সাথে মাইক্রোফোন মিউট করবেন, এটা বারবার যেন বলতে না হয় আপনাদের আর। ওকে, এখন আসেন, এই পর্যন্ত আমি ক্লিয়ার বুঝাই দিলাম। এখন আসেন হচ্ছে নেক্সট আরেকটা মজার বিষয় শিখাই। সেটা হচ্ছে আপনারা কিছু প্রশ্নের মধ্যে দেখবেন যে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার থাকে অথবা পাস্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচার থাকে প্রশ্নের মধ্যে। যেরকম আপনার এইখানে ধরেন হচ্ছে স্পেন্ট, এখানে একটা আছে স্পেন্ট, তারপর হচ্ছে মানি দাঁড়ান, এটা হচ্ছে প্যাসিভ বাক্যগুলো। আর ওই প্যাসিভ বাক্য ম্যাক্সিমাম ক্ষেত্রে প্যাসিভ বাক্য থাকে, ঠিক আছে? আচ্ছা, ওকে, যাই হোক, এইটার মধ্যে খুব বেশি পরিমাণে নাই, কিছু কিছু জায়গায় দেখবেন হচ্ছে প্রশ্নগুলোর মধ্যে প্যাসিভ বাক্য থাকে। তো প্যাসিভ বাক্য যদি থাকে ওইখানে আপনি কি করবেন, প্যাসেজের মধ্যে খুঁজ দেখবেন যে প্যাসিভ বাক্য আছে কি। যেখানে প্যাসিভ বাক্য যদি থাকে তাহলে প্যাসেজও দেখবেন প্যাসিভ বাক্য আছে। যদি প্যাসেজে প্যাসিভ বাক্য থাকে তাহলে গ্যাপটা যদি প্যাসিভের অবজেক্ট হয় তাহলে প্যাসেজেও দেখবেন যে যেই সেন্টেন্সের মধ্যে কিওয়ার্ড পাবেন ওই সেন্টেন্সের অবজেক্টটাই আপনার উত্তর হবে, যদি প্যাসেজে প্যাসিভ থাকে। এই প্যাসিভটা অনেক সময় মিলে যায়, তখন আমার পড়তেও হয় না, খালি আমি অবজেক্ট কোনটা ওই ওয়ার্ডটা খুঁজলে আমার উত্তর পাওয়া যায়। আবার সাবজেক্ট কোনটা সেই ওয়ার্ডটা খুঁজলে, ধরেন সাবজেক্টে গ্যাপ আছে প্যাসিভ বাক্যের, তাহলে ওইটা প্যাসেজে খুঁজলেই পাওয়া যায়। তো এই জন্য আপনারা সেন্টেন্স গুলা দেখার চেষ্টা করে বোঝার চেষ্টা করবেন গ্যাপ ফিল করার সময় সেন্টেন্স গুলা। ভাইয়া এটা আরেকটু বুঝাইলে ধরেন একটা বুঝতে প্যাসিভ পারবো। বাক্য আছে, বলা হয়েছে যেখানে একটা সাবজেক্ট আছে। প্যাসিভ বাক্য আমরা চিনি কিভাবে? সাবজেক্টের পরে যদি আমাদের অক্সিলারি ভার্ব থাকে, তারপরে যদি আমাদের থাকে হচ্ছে ধরেন আমাদের ভার্বের ভি3 থাকে, তারপরে একটা অবজেক্ট আছে, প্রিপোজিশন প্লাস অবজেক্ট থাকে, অবজেক্টটা থাকে প্রিপোজিশনের পরে, এরকম আছে। তো তখন আপনি কি করবেন, এই যে অবজেক্টটা ধরেন, অবজেক্টটা আপনার প্রশ্নের মধ্যে প্যাসিভ বাক্য আছে, সাবজেক্ট আছে গ্যাপ, মানে সাবজেক্টটা গ্যাপ আছে, মানে এখানে নাই হাইট। প্যাসেজের মধ্যেও দেখলেন যে প্যাসিভ বাক্য, তাহলে বুঝবেন এই সাবজেক্টে আপনার উত্তর, মানে সাবজেক্টে যে ওয়ার্ডটা আছে ওইটাই আপনার উত্তর প্রশ্নের। ও আচ্ছা, ঠিক আছে। এটা অনেক সময় কি হয়, পড়তেও হয় না, খালি তাকালেই হয়ে যায় ভাই। যখন নিয়ম আপনার মধ্যে থাকবে তখন আপনি তাকাইলে কিন্তু উত্তর পেয়ে যাবেন, তাকাইলে উত্তর পেয়ে যাবেন, সময় অটো চলে আসবে কমে, ঠিক আছে? আর আর কিছু অবজেক্টে গ্যাপ থাকলে অবজেক্টেই অবজেক্টটাই, হ্যাঁ, অ্যান্সার। যদি প্যাসিভ থাকে, আর যদি অ্যাক্টিভ থাকে তাহলে উল্টা যাবে। অ্যাক্টিভ থাকলে উল্টা যায়, অ্যাক্টিভ হুম থাকলে বাক্যটা। প্যাসিভ চিনার উপায় হচ্ছে কি, অক্সিলারি ভার্বের পরে যদি ভার্বের ভি3 থাকে, শেষ। হুম। এখন আসেন, আমরা এখন এটা করবো। আরেকটা মজার বিষয় বলতে বলতে যাচ্ছিলাম, রিলেটিভ প্রোনাউন। যদি কোনো কোশ্চেন্স এর মধ্যে ধরেন দ্যাট আছে, দ্যাট আছে, তারপরে হুইচ আছে কোশ্চেন্স এর মধ্যে, দ্যাট আছে, হুইচ আছে, হু আছে, তাহলে বুঝবেন এইগুলা সাপোর্টেড আইডিয়া রিপ্রেজেন্ট করবে। সাপোর্টেড আইডিয়া, এইগুলা সাপোর্টেড আইডিয়া দিবে। তার মানে আপনার আইডিয়াটাকে ক্লিয়ার বুঝতে নিলে এই হুইজ, দ্যাট এবং হু যুক্ত লাইনগুলো আপনার পড়তে হবে। যেরকম এইখানে দেখেন দ্যাট ট্যাট আছে কিনা একটু দেখি আমরা। এই যে হাউ, কিভাবে, এই যে হাউ আছে, তার মানে একে পড়বো, 100 হাউকে পড়বো, ঠিক আছে? রিলেটিভ প্রোনাউন থাকলে একে কিন্তু ইম্পর্টেন্স দিতে হবে, 100% ইম্পর্টেন্স দিতে হবে, ঠিক আছে? জুনায়েদ ভাই মাইক্রোফোন মিউট করুন। তারপরে হচ্ছে এইখানে যে জিনিসটা দেখতে পাচ্ছেন, আর আছে কিনা দেখি। ভাইয়া ওটা তো আবার বুঝিয়ে দিন না। আমি বললাম যদি রিলেটিভ প্রোনাউন কখনো থাকে, যেমন দ্যাট, হাউ, এখানে এরকম পাচ্ছি না, দাঁড়ান দেখি কোথাও আছে কিনা, তাহলে ক্লিয়ারলি দেখে বোঝানো যাচ্ছে। আচ্ছা, এগুলা সব ক্যামব্রিজ থেকে অ্যানালাইসিস করা, তো এই জন্য এক জায়গাতে একটা জিনিস পাবেন না, সব জিনিস এক জায়গা পাবেন না। দাঁড়ান এইখানে দেখি কোথাও আছে কিনা সেন্টেন্স গুলা। এই যে দ্যাট, এই যে দ্যাট এর পরে দেখেন এই যে ভ্যালুড, এই যে দ্যাট হি ভ্যালুড, মানে এই যে দ্যাট যুক্ত যদি কোনো সেন্টেন্সের মধ্যে দ্যাট থাকে, আপনি দ্যাট এর পরে যে অংশটা থাকে এটা বলে সাপোর্টেড আইডিয়া। দ্যাট, হুইজ, তারপর হচ্ছে হু, এগুলো সাপোর্টেড আইডিয়া রিপ্রেজেন্ট করে। তাই এই অংশটা আপনি পড়ার চেষ্টা করবেন, দ্যাটের অংশটা। দ্যাটের পরে, দ্যাটের পরে কি বুঝাইছে আরো আছে, দাঁড়ান দেখাচ্ছি। আহ লিসেনিং এর ক্ষেত্রে এটা খুবই, আমি যেগুলো বলছি এগুলো লিসেনিং এও কাজ হয়ে যাবে, মানে সব গ্যাপ ফিলে কাজ লাগবে, যত ধরনের গ্যাপ ফিল আছে। এইখানে দেখে আছে কিনা, এই দেখেন হুইজ, হুইজ থাকা মানে হচ্ছে কার,
হুইজ কি করে, এর আগের ওয়ার্ড এই যে স্কুল, এই স্কুলকে রিপ্রেজেন্ট করছে কিন্তু হুইজ, হুইজ কিন্তু রিপ্রেজেন্ট করছে কার, স্কুলকে। স্কুল যেটা স্ট্রিমিং করতেছে, তার মানে স্কুলটার স্ট্রিমিং, তার মানে হুইজ কারে রিপ্রেজেন্ট করে, স্কুল। হুইজ দ্যাট এর পরে মানে এই রিলেটিভ প্রোনাউন গুলা কিন্তু বুঝতে হবে, রিলেটিভ প্রোনাউন কারে রিপ্রেজেন্ট করে, এই রিলেটিভ প্রোনাউনের গ্রামারটা কিন্তু বুঝতে হবে। হোয়ার মানে কোথায়, হোয়ার এ লার্জ প্রপোর্শন অফ দেম, কোথায় ছিল লার্জ প্রপোর্শন, এই জিনিসগুলো দ্বারা প্রশ্ন করা শিখতে হবে। হোয়ার, হু, এই রিলেটিভ প্রোনাউন দ্বারা প্রোনাউন গুলা খুঁজতে হবে যে কোন জায়গায় প্রোনাউন গুলা কি মিনিং করতেছে। ঠিক আছে, দ্যাট, দ্যাট থাকা মানে হচ্ছে এই যে আগের অংশটা, এই যে ফার্দার ইস্যু ইজ দ্যাট টিচার, তার মানে দ্যাট এর পরের যে অংশটা থাকে পুরো টেন্সটা, মানে দ্যাট এর পরের পুরো অংশটাই আপনার মিনিং করার চেষ্টা করতে হবে রিলেটিভ প্রোনাউন যদি থাকে। দ্যাট থাকলে দ্যাট এর পরের অংশ, এই সাপোর্টেড আইডিয়ার মধ্যেই মনে রাখেন ভাই খেলাটা আছে। এই মিনিংটা যদি না বোঝেন তাহলে কিন্তু এইগুলার মানে এই যে সামারি উইথ ক্লু বা উইদাউট ক্লু এগুলার করতে একটু প্যারা খাবেন যদি এগুলো থাকে। এগুলা থাকে হচ্ছে সবচেয়ে বেশি যে উইথ ক্লু, দেখেন এই যে, কারণ এইগুলা একটু কঠিন হওয়ার কারণের জন্য এই সব জিনিস দেখে দেখে আপনার সলভ করতে হবে। রিলেটিভ প্রোনাউনের হেল্প নিয়ে সলভ করতে হবে, অ্যান্ড এর হেল্প নিয়ে সলভ করতে হবে, অর এর হেল্প নিয়ে সলভ করতে হবে। এইগুলা এগুলা যখন করাবো তখন দেখাবো, না একটু ওয়েট। আচ্ছা, আমরা যেটা করতেছিলাম সেটাতে একটু যাচ্ছি। ওকে, আমরা তাহলে এখন যে প্যাসেজটা আমরা করব সেটা হচ্ছে আমরা গ্রিন রুপ করব, গ্রিন রুপ করার পরে যদি সময় পাই আমরা এই প্যাসেজটাও করবো, এই যে এটাও করি, এটাও করা যায়। আচ্ছা এইটাই করি তাইলে, মেকিং বিল্ডিংস উইথ উডস, এইটাই করি আগে, এইটাও, এটা যেমন চোখের সামনে আসতেছে এটাই করি। তাহলে সবাই একটু বের করেন, একই ক্যামব্রিজের 63 পেজে যান, 63 পেজে দেখেন, এটা আগে করি, মেকিং বিল্ডিং উইথ উডস, এটা করি। আচ্ছা, তাহলে আমরা নিয়ম সবগুলো শিখে গেছি, এখন আমরা এই প্যাসেজটা সলভ করব। মেকিং বিল্ডিং উইথ উডস, পেজ নাম্বার হচ্ছে 63। এটা করার পরে ওইটাও করব, দুইটাই করব। তাহলে প্রথম কাজ হচ্ছে আমার কিওয়ার্ড নেওয়া, 1 নম্বর কাজ হচ্ছে কিওয়ার্ড, কিওয়ার্ড নিয়ে লোকেশন বের করা। এখন আমি নিয়মগুলো ইউজ করব, কিওয়ার্ড নিয়ে লোকেশন বের করব, ঠিক আছে। তাহলে প্রথম হচ্ছে কিওয়ার্ড কি কি আছে এখানে, এখানে কিওয়ার্ড আছে উড, তারপর হচ্ছে মেকিং বিল্ডিংস, এই দুইটা হচ্ছে আমার কিওয়ার্ড। আরেকটা কিওয়ার্ড আমার নিতে হবে, 3টা কিওয়ার্ড মিনিমাম নিয়ে গেলে আমার জন্য বেটার। তাহলে হচ্ছে কিওয়ার্ড গুলো নেব, নাম, নাম্বার, এখানে কোনো নাম্বার নাই, তা আমরা নিলাম কি মেকিং বিল্ডিংস, এটা একটা জিরান্ড, এটা নিলাম নাউন। উড হচ্ছে একটা কাঠ, এটা একটা নাউন, একে নিলাম। তারপর হচ্ছে এখানে ইনভায়রনমেন্টাল নিতে পারি আমরা, ইনভায়রনমেন্টাল নিতে পারি, ইনভায়রনমেন্টাল কনসার্নস পুরোটা নিব, কারণ হচ্ছে ইনভায়রনমেন্ট রিলেটেড যদি কোনো কিছু থাকে সেটা হচ্ছে আমাদের উত্তর হবে। এই 3টা কিওয়ার্ড না এখন আমরা চলে যাবো যে প্যাসেজের কোন জায়গায় কিওয়ার্ড গুলো আছে, কিওয়ার্ড গুলো এখন খুঁজবো আমরা। এই দেখেন উড অলরেডি পেয়ে গেছি, উড আরো আছে কিনা আমরা খোঁজার চেষ্টা করবো। এই দেখেন উড আরো আছে, উড কিন্তু আর নাই, উড এইখানেও আছে, ডিতেও আছে, ইতেও আছে। তাহলে উত্তরটা নিশ্চয় ডি আর ই থেকেই শুরু আছে। একটা কিওয়ার্ড পাইছি আর বাকিগুলো কিন্তু পাইনি, বাকিগুলো খুঁজতে হবে। মেকিং বিল্ডিং পাইছি, 2টা কিওয়ার্ড পাই গেছি, 3 নাম্বার কিওয়ার্ড খুঁজবো। 3 নাম্বারটা ছিল হচ্ছে, কি ছিল 3 নাম্বার, ইনভায়রনমেন্টাল কনসার্ন, ইনভায়রনমেন্টাল রিলেটেড একটা ওয়ার্ড আছে ক্লাইমেট চেঞ্জ। তার মানে 3টা কিওয়ার্ডই কিন্তু পাইছি, ইনভায়রনমেন্টাল পাই না কিন্তু ক্লাইমেট পাইছি, তার মানে এটা তার সিনোনিম, প্যারাফ্রেজিং ওয়ার্ড পাইছি। দেখেন 3টা কিওয়ার্ড নেওয়ার সুবিধাটা কি ছিল, আমি 2টা পাইছি স্পষ্টভাবে, একটা কিন্তু আমি পাই নাই, কিন্তু প্যারাফ্রেজিং ওয়ার্ড পাইছি। তো এই জন্য আপনারা কি করবেন, কিওয়ার্ড নেওয়ার সময় সতর্ক থাকবেন সবাই, এবং বেশি কিওয়ার্ড নিলে আপনি হারাবেন না এবং দ্রুত বের করতে পারবেন যে উত্তরটা কই আছে। উত্তরটা আমি এখন কনফার্ম ডি থেকেই শুরু, কারণ আপনি মানে কিওয়ার্ড সব পেয়ে গেছি ডিতে। দেখেন মেইন খেলাটা কাজ শেষ, আমি অলরেডি লোকেশন করে ফেলছি খুব দ্রুত। এইভাবে আপনাদের লোকেশন আগে করা শিখতে হবে। দেন হচ্ছে এখন আসেন প্রেডিকশন করে উত্তর বের করব। এখন টিক্স গুলা খাটাবো, প্যারাফ্রেজিং যত রুলস যত টিক্স আছে। আমরা জানি 2 নাম্বার 5 নাম্বারটার উত্তর এখন আমরা বের করব। 5 নাম্বারটার উত্তর বের করার জন্য আমরা এখন কি করব, গ্যাপের আশেপাশ থেকে কিওয়ার্ড নিয়ে প্রেডিকশন করব এবং মানে বোঝার চেষ্টা করবো উত্তরটা কই আছে। এখানে দেখতে পাচ্ছি এনভায়রনমেন্টাল কনসার্ন, মানে ওই যে ক্লাইমেটের সাথেই উত্তরটা থাকার কথা। এখানে দেখতে পাচ্ছি আর, টেন্সটা দেখবো, ফোকাস করব। এটা কিন্তু প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, দেখছেন টেন্সটা। আর এর পরে দেখেন ভার্ব প্লাস আইএনজি, আমরা জানি কি সাবজেক্টের পরে যদি ভার্ব, অক্সিলারি ভার্ব এম ইজ আর এর পরে যদি ভার্ব প্লাস আইএনজি থাকে তাহলে 100 প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার হয়। তাহলে এইটুকু পর্যন্ত যদি আমরা টেন্স ধরি তাহলে এইটুকু পর্যন্ত হচ্ছে আমার প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। কারেন্ট এনভায়রনমেন্টাল কনসার্ন আর এনকারেজিং, এটা হচ্ছে অবজেক্ট। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের অবজেক্ট হয় অলওয়েজ নাউন। অবজেক্টটা কি থাকে, নাউন থাকে না, অবজেক্টে এনকারেজিং এর পরে টাউন হবে। তাহলে এটা যদি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের আমরা স্ট্রাকচার ধরি তাহলে এখানে আসলে কি, এখানে হইতে পারে নাউন হইতে পারে।
তাহলে আমরা এখন খুঁজবো যে ইনকারেজিং কি ইনকারেজিং করছিল, এটা আমার উত্তর কি। কারণ এখানে কিন্তু আমি কি দ্বারা প্রশ্ন করব, আমার এখানে কিন্তু বাই নেই, বাই থাকলে আমি বলতাম কিসের দ্বারা, ফর ফর থাকলে বলতাম কিসের জন্য, কিন্তু এখানে কিছু নাই। তাই আমি টেন্সের স্ট্রাকচারটা নিয়ে চলে যাব। এখন প্যাসেজে চলে যান, প্রেডিকশন করা শেষ। প্রেডিকশন করার পরে এখানে দেখেন, এই দেখেন ক্লাইমেট চেঞ্জ ইজ, দেখেন স্ট্রাকচার একবার হুবহু মিলে যায়, ইজ ড্রাইভিং, এরকম প্যাসিভও মিলে যায় ভাই। দেখেন ইজ হচ্ছে অক্সিলারি ভার্ব, ড্রাইভিং হচ্ছে আমার ভার্ব প্লাস আইএনজি, তাহলে উত্তরটা হবে কি আর্কিটেক্ট। উত্তরটা কি আর্কিটেক্ট। তারপরে দেখেন টু টুই আছে, হুবহু স্ট্রাকচার মিলে যায়। তা আপনারা একটা কাজ করবেন, বাসায় বসে যখন সলভ করবেন, প্যাসিভের স্ট্রাকচার গুলা আর কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার গুলার দিকে খেয়াল রাখেন, এইগুলা হুবহু দেখবেন মিলে গেছে, তাহলে এটার উত্তর কি আর্কিটেক্ট। পরেরটা আসেন, পরেরটা হচ্ছে আমরা হচ্ছে ফর এক্সাম্পল দেওয়া আছে অ্যাজ মানে হিসেবে, প্রেডিকশন কিভাবে করতে হয়, অ্যাজ মানে হিসেবে আমরা পাইছি একটা প্রিপোজিশন অ্যাজ, ইন মানে ভিতরে, প্রিপোজিশন গুলাকে টার্গেট করছি আমি, কারণ আমি জানি প্রিপোজিশন দ্বারা, এখানে প্রিপোজিশন যেমন আছে এখানে আর্টিকেল নাই, তাহলে প্রিপোজিশন দিয়ে টার্গেট করব। তাহলে অ্যাজ মানে হিসেবে, ইন মানে ভিতরে, দা মানে নির্দিষ্ট কিছু, তাহলে কোথাকার অ্যাটমসফিয়ারের, তাহলে অ্যাটমসফিয়ারটা হচ্ছে আমার সিনোনিম, সরি কিওয়ার্ড। আবার উডটা হচ্ছে আমার কিওয়ার্ড, সাইজটা হচ্ছে আমার কিওয়ার্ড, এই তিনটা হচ্ছে আমার কিওয়ার্ড। এখন আমি এটা প্রেডিকশন করবো এবং কিওয়ার্ড নিয়ে একসাথে যাব। প্রেডিকশন হচ্ছে ইন মানে ভিতরে, কিছু একটা যেটা ভিতরে, কিছু একটা জিনিস যেটা ভিতরে আছে, বুঝছেন? কিসের ভিতরে আছে, অ্যাটমসফিয়ারের ভিতরে, কিছু একটা জিনিস যেটা অ্যাটমসফিয়ারের ভিতরে আছে, যেটা অ্যাটমসফিয়ার থেকে ইন্টার করে, ইন্টার মানে ভিতরে, কোথায় প্রবেশ করে, উডের মধ্যে প্রবেশ করে। কিছু একটা জিনিস যেটা অ্যাটমসফিয়ার থেকে উডের মধ্যে প্রবেশ করে, সেটাই আমার উত্তর। দেখেন আমি জাস্ট প্রিপোজিশন গুলা ট্র্যাক করছি, তাইলে কিন্তু আমার উত্তর আমি কি হবে সেটা আমি আন্দাজ করে ফেলছি। এই এখন আপনারা বলেন এটার উত্তর কি, বলেন তো এটার উত্তর কি, কেউ বলতে পারবেন? কিওয়ার্ড গুলা কই আছে বলতে পারবেন? এই যে উড, উড এখানে আছে। তারপর আরেকটা কিওয়ার্ড কই আছে, উড পাইছি, অ্যাটমসফিয়ার খোঁজেন আর সাইজ খোঁজেন, অ্যাটমসফিয়ার আর সাইজ কই আছে, সাইজ টাইজ আছে নাকি? এই যে এখানে এয়ার এর কথা বলছি, এয়ার হয়তো অ্যাটমসফিয়ার হইতে পারে, এখানে এক্সপ্যান্ড, এক্সপ্যান্ড মানে কি বড় হওয়া, সিনোনিম আছে। এক্সপ্যান্ড মানে কি হচ্ছে এক্সপ্যান্ড করতেছে, উডটা এক্সপ্যান্ড করতে বড় হইতেছে, তার মানে বড় যখন হইব নিশ্চয় ময়েশ্চার ভাই, সাইজটা প্রসারিত করবে, তাইলে বলেন এটার উত্তর কি হবে? ময়েশ্চার। অ্যাবজর্ব ময়েশ্চার। অ্যাবজর্ব করা মানে কি গ্রহণ করা, আর ইন্টার করা মানে কি গ্রহণ করা না, ইন করা মানে কি ভিতরে হুম প্রবেশ করা। তাহলে ময়েশ্চারটাই তো প্রবেশ করে, ফর্ম মানে হতে, কোথা থেকে করে, এয়ার থেকে করে। অ্যাটমসফিয়ার থেকে কে প্রবেশ করে, ময়েশ্চার করে। জাস্ট আপনারা কি করছেন, এই দুইটা প্রিপোজিশনকে টার্গেট করছেন, তাইলে হয়ে গেছে অ্যাজ। এই দেখেন অ্যাজ উবু প্রেজেন্ট, অ্যাজ ইট ময়েশ্চার, ময়েশ্চার অ্যাবজর্ব করতেছে, অ্যাবজর্ব করা মানে ইন্টার করা, ভিতরে প্রবেশ করা, টেনে নিয়ে আসা। তাহলে কি আনতেছে, শোষণ ময়েশ্চার করা। আনতেছে, তাহলে উত্তরটা কি ময়েশ্চার। জাস্ট আপনারা কি করবেন, এই প্রিপোজিশন গুলো ট্র্যাক করেন, তাইলে কাজ শেষ, মিনিং করেন। এবার আসেন 7 নাম্বারটা করব। 7 নাম্বারটা অপ আছে, অপ থাকা মানে আমরা কি করব, অপ থাকা মানে কারে টার্গেট করব, অপের পরের ওয়ার্ড, আমি অপের টিক্সটা কিন্তু লিখে দিয়েছিলাম, অপ থাকলে তার পরের ওয়ার্ডটা খুঁজবো। তাহলে সলিডউডটা আমরা খুঁজবো যে কই আছে, সলিডউডের সাথেই হচ্ছে আমার উত্তরটা আছে, সলিডউডের সাথে বলতে সলিডউডটা যদি আমার প্যাসেজে আমি খুঁজে বের করতে পারি, এর আশেপাশে যে নাউনটা আছে ওই নাউনটাই আমার উত্তর। তাহলে আমি সলিডউডকে প্যাসেজ থেকে খুঁজবো, কিন্তু একটা কিওয়ার্ড নিয়ে যাওয়া রিস্ক, তাই আমি আরেকটা কিওয়ার্ড নিয়ে যাব, বিল্ডিং ব্লকস। দুইটা কিওয়ার্ড নিয়ে যাই, বলেন কোথায় আছে, সলিডউড বা বিল্ডিং ব্লকস কোথায় আছে? এই দেখেন বিল্ডিং ব্লকস পাইছেন, হুম আর এই দেখেন সলিডউড, সলিড টিম্বার হচ্ছে উড, টিম্বার কিন্তু কাঠ, স্টিক কাঠ। অফ লেয়ার্স, স্টিক তাহলে উত্তর লেয়ার্স। হচ্ছে কি, উত্তর কোনটা হবে, অফ থাকা মানে দেখেন প্যাসেজে অফ আছে হুবহু, তাহলে আমরা জানি সলিডউডের সাথে রিলেটেড ওয়ার্ড কোনটা, লেয়ার। স্টিক তাহলে উত্তর উত্তর লেয়ার্স। উত্তর কোনটা, স্টিক লেয়ার। উত্তর কি হবে, স্টিক লেয়ার। বাট এখানে ওয়ান ওয়ার্ড বলছে, ওয়ান ওয়ার্ড বললে কোনটা হবে, সেকেন্ডটা। তাহলে উত্তর হবে কি লেয়ার। সবাই বুঝছেন তো নাকি, সবাই বুঝছেন জি এটা স্যার। উত্তর? আসি কারো কোনো আসিফুর ভাই। সমস্যা হয়েছে, কারো কোনো প্রবলেম থাকলে আমাকে বলেন। না স্যার। ভাই, হবে কি ভাই সবসময় পরের ওয়ার্ডই দিতে হবে? ভাই এই বুঝলেন? গ্যাপ ফিলে কি সবগুলো আনসার কি একই প্যারাতে থাকবে না আলাদা আলাদা প্যারাতে থাকবে? একই প্যারাতে তো উত্তর নাই, দুই প্যারাতে চলে গেছি আমরা, আমরা প্যাসেজের দুই প্যারাতে চলে গেছি। এটা কিওয়ার্ড আমাদের দিবে, যে জায়গা দিবে যে কোন জায়গায় উত্তর আছে, এটা পুরো লোকেট করাবে আমার কিওয়ার্ড, পুরোটা দেখাবে হচ্ছে আমার কিওয়ার্ড, ঠিক আছে? এই জন্য কিওয়ার্ডের উপর আমরা এতটা নির্ভরশীল থাকতে হবে আমাদের। আচ্ছা, ওই অপের কি সবসময় পরের ওয়ার্ডই দেখতে হবে?
হ্যাঁ, অপের পরের ওয়ার্ড তো দেখতে বলি নাই সবসময়, আমি বলছি নির্দিষ্ট ওয়ার্ড অপের, অপের আশেপাশে। এখানে তো অপটা হুবহু ছিল, এই জন্য হুবহু মিলে গেছে আমাদের। যদি অপ না থাকতো, হুবহু না থাকতো, তখন ওই জায়গার নির্দিষ্ট নাউন কোনটা, ঠিক আছে, ওইটা আমরা খুঁজতাম। আর এখানে অপটা হুবহু আছে, এই জন্য অপের আগের ওয়ার্ড আর পরের ওয়ার্ড থেকে আমার উত্তরটাকে প্রেডিকশন করতে হবে। এই ওয়ার্ডটার আশেপাশে আমার উত্তরটা থাকবে, প্যাসেজে এই ওয়ার্ডটা যেখানে আছে ওর আশেপাশেই কোনো নির্দিষ্ট ওয়ার্ড থাকলে সেটা উত্তর। আচ্ছা, আর যদি আচ্ছা ভাইয়া, পারেন, হুম, পারেন ভাইয়া এখানে আমি একটা মিনিং করলেও হয়ে যাবে, মিনিং একটু করলে এখানে হয়ে যাবে। হ্যাঁ বলেন। আচ্ছা ভাইয়া, এই যে গ্যাপ ফিল গুলো যে করতেছি আমরা, এটা তো সিকোয়েন্স মেনটেন করে হবে। তো এটা কি শুরু থেকেও হতে পারে নাকি যে কোনো জায়গা সামারি যে থেকে কোনো জায়গা হতে থেকে হইতে পারে? পারে প্যাসেজ, এই যেমন জন্য তো একদম শুরু লোকেশন থেকে করছি। কাটবে। সামারির লোকেশন কেন করছি, কারণ সামারিটা প্যাসেজের যে কোনো জায়গাতে হইতে পারে। সিকোয়েন্স বলতে কি, এটা প্যাসেজের কোনো, এটা হচ্ছে এরকম যে প্যাসেজের প্রথম প্যারাতেও থাকতে পারে, দ্বিতীয় প্যারাতেও থাকতে পারে, যে কোনো জায়গায় থাকতে পারে। যে কোনো জায়গা। আচ্ছা কিন্তু আচ্ছা। পাশাপাশি দুই প্যারার মধ্যে উত্তর আছে, এরকম না যে প্রথম প্যারাতে আছে একটা উত্তর আর একটা উত্তর লাস্ট প্যারাতে আছে, এরকম না। এরকম কোনো ক্যামব্রিজের প্রশ্ন থাকে না, ছোট জায়গার মধ্যেই থাকে সব। এগুলা কি স্যার মানে এক সেন্টেন্স আরেক সেন্টেন্স মানে আগে পরে এরকম হইতে পারে স্যার? এটা এটা হয় না, হয় হচ্ছে সামারি উইথ ক্লুতে হয়, উইথ ক্লু যেটা প্যাসেজ থ্রিতে, যদি এটা প্যাসেজ থ্রিতে আসে তখন উল্টাপাল্টা হবে, ঠিক আছে, তাছাড়া হয় না। টু ফলস এর উপরে টোটাল দুইটা ক্লাস নিছি, ক্লাস দুইটা আছে টু ফলস এর উপরে। আর যারা রিডিং বেজার তারা টু ফলস এর ক্লাস পাইছেন তিনটার উপরে। তো তিনটা ক্লাস পাইছেন, তো এই জন্য টেনশন নাই, টু ফলস এর দুইটা ক্লাস নিছি, একটা সলভ ক্লাস, একটা মেইন ক্লাস। যেরকম আজকেও পড়াচ্ছি এই আইটেমটা, এই আইটেমের উপরে সলভ ক্লাস নেবো নেক্সট দিনে। ওই দিন আমি প্যাসেজ টু আর থ্রি করাবো, আজকে ওয়ান করাচ্ছি। কারণ আজকে ধরেন টিক্স গুলা শিখাইতে অনেক সময় চলে গেছে, তার জন্য টু আর থ্রির উপরে কালকে ক্লাস নিবো, কালকে না মানে নেক্সট ক্লাসে আপনাদের নেওয়া হবে। তো এখন আসেন, এইখানে আমরা যেটা শিখাইলাম সেটা হচ্ছে, আমরা 5 নাম্বার করলাম, 6 নাম্বার করলাম, 7 নাম্বার করলাম। এবার আসেন 8 নাম্বার। 8 নাম্বারটা যদি আমরা এখন একটু করি, তাহলে 8 নাম্বারটা কি আছে একটু দেখেন এখানে। এখানে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি কংক্রিট এবং স্টিল ইন দা টার্ম, এই পর্যন্ত। তাহলে কিওয়ার্ড আমরা দেখি, দেখেন খালি গ্যাপের আশেপাশ থেকে প্রেডিকশন করবেন, খুব দূর থেকে না। খুব দূর থেকে প্রেডিকশন করে লাভ নাই, প্রেডিকশনটা করতে হবে গ্যাপের আশেপাশে, কারণ আশেপাশে আমার উত্তরটা আছে। কংক্রিট এবং স্টিল এই শব্দটা আমি দেখতে পাইছি, কিন্তু কংক্রিট আর স্টিল দেখেন এখানেও আছে, দুইটা জায়গা আছে। তো একটা ওয়ার্ড যদি দুইটা জায়গায় থাকে, ওরে শুধু নিয়ে গেলে আপনার উত্তর পাওয়ার সম্ভাবনা কম, কারণ এ প্যাসেজের মধ্যে দুই তিন জায়গায় থাকতে পারে। তাই ওকে নিয়ে যায় গেলে আপনি হারায় যাওয়ার চান্সেস আছে, বা ভুল জায়গায় উত্তরে ভুল জায়গায় খোঁজাখুঁজি করতে পারেন। তাইলে আমি কি করবো এখন, কংক্রিট অ্যান্ড স্টিল ইন টার্ম অফ। এই ইন টার্ম অফ আমরা জানি কি, ইন টার্মের পরে কি বসে, ইন টার্ম অফ দা সামথিং। তার মানে এইখানে হচ্ছে টার্ম অফ দা মানে নির্দিষ্ট কিছু, তার মানে এখানে এই কংক্রিট আর স্টিল ইন মানে ভিতরে, ভিতরে ছিল নিশ্চয় নির্দিষ্ট কিছু, নির্দিষ্ট কিছু এখানে ভিতরে আছে, নির্দিষ্ট আর্টিকেল দা আছে, দা আছে। শুধু টার্ম অফ যদি থাকতো, শুধু টার্ম, ইন টার্ম যদি থাকতো, তাহলে বুঝতাম এখানে কোনো টার্মের নাম বসবে, ঠিক আছে, কিন্তু টার্ম দা, তার মানে নির্দিষ্ট কিছু। এখানে নামও বসতে পারে, আবার নির্দিষ্ট কোনো নাউনও বসতে পারে, ঠিক আছে। বাট নির্দিষ্ট এমন কিছু বসবে যেটা নির্দিষ্ট, মানে ওইখানে খুবই হাইলাইট করা থাকবে, মানে ওই সেন্টেন্সের মধ্যে ওই ওয়ার্ডটাই পুরো সেন্টেন্সের অর্থ বোঝাবে, এরকম একটা ওয়ার্ড এখানে উত্তর বসবে। কারণ স্পষ্ট করে কিন্তু আর্টিকেল দা দিয়ে দিচ্ছে, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা কি করবো এখানে, আমরা কংক্রিট এবং স্টিলের আশেপাশেই কোনো নির্দিষ্ট ওয়ার্ডে উত্তর হবে। এখন শুধু কংক্রিট আর স্টিল কিন্তু দুই জায়গা আছে, তাই আমার আরো একটা কিওয়ার্ড নিতে হবে। বলেন আর একটা কিওয়ার্ড কারে নিব এখানে, এনিওয়ান বলতে পারবেন? আর একটা কিওয়ার্ড কারে নিব এখানে, এই লাইনে বলেন। ভাই কনস্ট্রাক্টেড, ভাই উডেন কনস্ট্রাক্টেড বিল্ডিং। ভাই। এখানে উডেন বিল্ডিং নেওয়া যেতে পারে, ইয়েস উডেন বিল্ডিং নেওয়া যেতে পারে। কনস্ট্রাক্টেড কই, কনস্ট্রাক্টেড ভার্ব কখনো কিওয়ার্ড নেয় ভাই, আমি এতক্ষণ এইটা লিখলাম আর এইটা বুঝাইলাম আপনাদের, ভার্বকে কিওয়ার্ড নিচ্ছেন আপনারা, এতক্ষণ এইটা বুঝাইলাম, পুরো আমি ব্যর্থ, ঠিক আছে। আচ্ছা যাই হোক, তো আপনারা কিওয়ার্ড আর এই সাপোর্টেড আইডিয়া, যে এখানে সাপোর্টেড আইডিয়া গ্যাপের পরে এই যে হুইস এর পরে যেটা আছে সাপোর্টেড আইডিয়া এখানে করতেছে, ঠিক আছে। কিন্তু এই হুইস এর পরে যদি গ্যাপ থাকতো আমরা এই গ্যাপটাকে প্রায়োরিটি দিতাম এখানে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি অলরেডি আমাদের এখানে অপ আছে, তাই আমরা এখানে উত্তরটা এখানেই পাচ্ছি। হুইস এর পরে যদি গ্যাপটা থাকতো হুইসকে প্রায়োরিটি দিতাম আমরা, গ্যাপে যদি হুইস এর পরে থাকতো, সাপোর্টেড আইডিয়ার এটা পরে। কি এটা কি ভাই স্ট্রেংথ হবে? আচ্ছা তাহলে একটু দেখি আমরা কি আছে, একটু প্যাসেজে যাই আগে। এখানে আরো একটা কিওয়ার্ড আছে, এই যে এক্সপার্ট, এক্সপার্ট শব্দটা আছে, এটাও নেওয়া যায়। এক্সপার্ট উডেন বিল্ডিং কংক্রিট এবং স্টিল, কই আছে খুঁজেন। ভাইয়া এক্সপার্ট উডেন বিল্ডিং এইগুলা কি একটু দূরে হয়ে যায় না? দূরে মানে কি, কাছাকাছি থাকার কথা, যেখানে কাছাকাছি আছে ওখানে উত্তর আছে, কোথায় আছে দেখেন তো এগুলা। মানে না না, এটা কি এই বুঝছি প্রশ্নের মধ্যে দূরে, হ্যাঁ হ্যাঁ বুঝছি বুঝছি। প্রশ্নের মধ্যে আর কোনো কিওয়ার্ড নাই তো ভাই, এই দেখেন এই লাইনে আর কোনো কিওয়ার্ড নাই, এই জন্য আমরা নিতে বাধ্য হয়েছি। এই লাইনে যদি আমরা গ্যাপের এটা তো আশেপাশে এক বসি, লাইনই ভাই, এটা তো নেওয়াই এইখানে যায়। নেওয়া লাগবে। আর কোনো কি, আর নয়েজ আছে, আরেকটা আছে নয়েজ, এই নয়েজ কে নেওয়া যায়, কিন্তু নয়েজ চোখে নাও পড়তে পারে। আর দেখেন কোনো নাউন নাই, কারে নিবেন, সব ভার্ব,
হাউটাও মাস্টার্স এরা নেবেন প্রসেস এগুলো নিয়ে তো লাভ নেই। আমার খুঁজতে হবে এমন এক লাইন থেকে তো জিনিস নেওয়া যায়। চোখে পড়বে, যেরকম এক্সপার্ট চোখে পড়তে পারে, উডেন বিল্ডিং চোখে পড়তে পারে, কংক্রিট আর স্টিল তো নিতেই হবে। ঠিক আছে, আর এখানে কিন্তু নাই, হুইজের পরে যদি ভালো কিছু ওয়ার্ড থাকতো নিতাম, নাই তো কিচ্ছু করার নাই তো, আমার তো একটা নিতে হবে যাওয়ার রিস্ক, এই জন্য তো আমি একটা নিতে পারলাম না। এই ডিসিশন গুলো কিন্তু নেওয়া শিখতে হবে। আচ্ছা, আমরা ছিলাম হচ্ছে ডিই, এখন খোঁজেন কোথায় আছে এগুলো। এই ভাইয়া, বি- ই লাস্টে আছে, ই লাস্টের দ্বিতীয় প্যারায়, তৃতীয় প্যারাতে বসে। আচ্ছা, এই দেখি ওই যে ভাই কনস্ট্রাক্ট, এই যে উডেন বিল্ডিং পাইছি, কনস্ট্রাক্টেড ভার্ব কিন্তু প্রেজেন্ট আছে, দেখছেন ক্যান বি কনস্ট্রাক্টেড, কিন্তু তারপরে ভার্বকে নেওয়া রিস্ক, কনস্ট্রাক্টেড অনেক সময় থাকতো না, কারণ ভার্ব যে কোনো জায়গায় চেঞ্জ করে দেয় ওরা। এই দেখেন এক্সপার্ট হুবহু কিওয়ার্ড গুলো মিলে যায়, সেন্টেন্স দেন মিলে যায় ভাই, সেন্টেন্সের দিকে আপনারা কেন তাকান না? ওখানেও ক্যান বি কনস্ট্রাক্টেড, এখানেও দেখেন ক্যান বি কনস্ট্রাক্টেড, হুবহু মিল। ঠিক আছে, এখন আমাকে খুঁজতে হবে যে এই দেখেন কংক্রিট আর স্টিল, কংক্রিট আর স্টিলের সাথে দেখেন অপ আছে হুবহু, তাহলে উত্তরটাই অপের আশেপাশে আছে। তাহলে অপের আগে একমাত্র গ্রেটার নির্দিষ্ট স্পিড। শব্দ আছে স্পিড, আর নাই। হয়তো গ্রেটার স্পিড, এই পুরোটা আর নাই। গ্রেটার স্পিড দেন ওয়ান অফ কংক্রিট আর স্টিল, তাহলে অপের সাথে একমাত্র রিলেটেড ওয়ার্ড কোনটা? গ্রেটার স্পিড। আর কোনো নির্দিষ্ট নাউন আছে? ওয়ান কি নির্দিষ্ট নাউন? ওয়ান। আর ওয়ান কখন উত্তর দেখছেন যে ওয়ান উত্তর হয়েছে বা ওয়ান্স এগুলো উত্তর হয়েছে কোনো ক্যামব্রিজের মধ্যে? নির্দিষ্ট একমাত্র বলেই দিছে নাউন হচ্ছে এখানে কি আছে, ইয়ে দেখেন আর্টিকেল এর পরে দিয়ে বলছে, একবার আর্টিকেল এর পরে স্পষ্ট করে দেওয়া আছে ইয়ে গ্রেটার স্পিড, তাহলে গ্রেটারটা হচ্ছে আপনার অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভের পরে নাউনটা হচ্ছে স্পিড, তাহলে উত্তরটা হবে স্পিড, নির্দিষ্ট নাউন, একবারে নির্দিষ্ট করে বলে দিছে স্পিডটা। এখানে কি প্রশ্নে কম্পারিজন করছে? কোনটা প্রশ্নে কি করছে, প্রশ্নে কম্প্যারিজন করছে কিনা সেটা দেখে লাভ নাই, কারণ হচ্ছে এটা সামারিতে নিজের মতো করে ওরা লিখবে, নিজের মতো করে লিখবে। প্যাসেজের মতো ওরা দিবে না, কোনো সময় প্যাসেজের মতো কোশ্চেন সেট করবে না, ওরা নিজের ভাষায় লিখবে সামারিতে। এই জন্য সামারিতে আপনি কি করবেন, মিনিং করবেন শুধু গ্যাপের আশেপাশে, যতটুকু মিনিং নিবেন শুধু গ্যাপের আশেপাশে নিয়ে প্রেডিকশনটা, মেইনলি প্রেডিকশনটা জোর দিতে হবে এখানে। সামারি করার জন্য, গ্যাপ ফিল করার জন্য সবচেয়ে বেশি স্ট্রং পয়েন্ট হচ্ছে প্রেডিকশন। প্রেডিকশন ওকে, ঠিক আছে। এই যত রুলস লিখলাম, যতটুকু লিখলাম, এগুলো ভাইয়া আপনার বেশি ম্যাক্সিমাম স্ট্রং। হ্যাঁ বলেন। সামারির ম্যাক্সিমাম কয়টা প্যারা থাকে আছে? সামারিটা বললাম না, 2 প্যারা বা 3 প্যারা হইতে পারে, 1 প্যারা থেকেও হয় অনেক সময়, 2 প্যারা হইতে পারে, 3 প্যারা হইতে পারে, বুঝছেন? এটা এর বেশি হয় না, যেরকম 3 4 5 প্যারা থেকে সামারি হয় না, সর্বোচ্চ 1 বা 2 বা 3, ম্যাক্সিমাম সামারি হয় 2 প্যারা থেকে, কিছু কিছু জায়গায় 3 প্যারা থেকে, আবার অনেক জায়গায় 1 প্যারাও আছে, কিন্তু ম্যাক্সিমামটা 2 প্যারাতে হয়, 90% ধরেন 2 প্যারাতে হয়। আচ্ছা, তো আজকে আমরা এটা করলাম, আর একটা প্যাসেজ আমি করাইতে চাইছিলাম, ওটা না, আচ্ছা এটা ক্যামব্রিজের মধ্যে দেখেন আছে, এটা এটা কিন্তু ক্যামব্রিজের মধ্যে প্যাসেজ 1-এ আসছে, ইদানিং 22 তারিখের এক্সামেও সামারিটা মানে প্যাসেজ 1 আসছিল, তাই আপনারা একটু সাবধান থাকেন, সামারিটা প্যাসেজ 1-এ কিন্তু আসে। এই জন্য সামারিটা প্যাসেজ 1 আসলে আপনারা প্যারা খায় যান অনেকে, এই জন্য সামারিটা ক্যামব্রিজ বইয়ের মধ্যে কিন্তু এগুলো আছে, তাই এগুলো প্যারা খাওয়ার কিছু নাই। নেক্সট ক্লাসে আমি আপনাদের প্যাসেজ 2 আর 3 সলভ করবো, সামারির উপরে প্যাসেজ 2 আর 3 এটা সলভ করব। তো ঠিক আছে, পরশুদিন ক্লাস আছে, পরশুদিন ক্লাসে আপনাদের সামারির উপরে প্যাসেজ 2 আর 3 সলভ করবো, সামারির উপরে। এই দিনে আচ্ছা কঠিন প্যাসেজ সলভ করবো আমরা ভাইয়া একটা কোশ্চেন ছিল ভাইয়া। হ্যাঁ বলেন। আচ্ছা ভাইয়া, এই আচ্ছা আমাদের একটা এই মিনিট, একটা মিনিট।